ইঞ্জিনিয়ার মমিনুল ইসলাম স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সেমিনারটি শুরু করার জন্য। সালাম আলাইকুম রহমতুল্লাহ। গুড ইভিনিং এভরিবডি। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? কাইন্ডলি একটু রেসপন্স করবেন, হ্যাঁ, যারা সেমিনারে। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি শুরু করছি তাহলে, ঠিক আছে। প্রথমে আমাদের কোম্পানি সম্পর্কে আপনাদেরকে জানানো হয়েছে। তারপর আসলে ছোট্ট একটু ব্রিফ। এটা আসলে এমন একটা প্রতিষ্ঠান যেটা সার্ভিস মেইনটেনেন্সে কাজ করে, ইন্ডাস্ট্রিয়াল মেইনটেনেন্স সার্ভিস। এবং বলতে পারেন যে আসলে ইন্ডাস্ট্রিতে যেসব মেশিন আসলে অটোমেটেড করতে হয়, এইসব মেশিনের কন্ট্রোল সেন্টার সহ সহ আসলে প্রত্যেকটা বিষয় আমরা দেখি। আর আমাদের প্রোডাক্ট গুলো এগুলো, হ্যাঁ, এই প্রোডাক্ট গুলো আমরা সেল এবং সার্ভিস দুটাই। এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল, এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পাবেন। কারো ইন্ডাস্ট্রিতে প্রয়োজন হলে অবশ্যই জানাবেন। শুধু প্রোডাক্ট না, যে কোনো ধরনের মেইনটেনেন্স ট্রাবল শুটের ক্ষেত্রেও যদি প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন। আর সব ধরনের সেন্সর, ব্রেকার, পিএলসি সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল, আমরা দিতে পারবো, সমস্যা নেই। এছাড়াও আমরা এলটি প্যানেল, এসটি প্যানেল, পিএফআই প্যানেল এগুলো নিয়েও কাজ করি, হ্যাঁ। দেখেন, আজকের মেইন থিমটা ছিল কি, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন নিয়ে, তাই কি না? তো আমাদের অটোমেশনের প্রয়োজন কেন, কেউ বলতে পারবেন? কাইন্ডলি একটু রেসপন্স করবেন। জি, অটোমেশন মূলত হচ্ছে আপনার ম্যান পাওয়ার কম ইউজ করে বেশি আউটপুট দেওয়া যায়। তারপরে হচ্ছে আপনার একুরেসি যে আপনার আহ, এটা ভালো আসে। রাইট, রাইট। তারপরে আপনার ডিসিএস সিস্টেম, যেটা এখানে আপনার হচ্ছে প্ল্যানটা মনিটরিং করা, কন্ট্রোল করা, অপারেটিং করা, সব একটা জায়গায় বসেই করা যায় আর কি। তো এই জন্যই মূলত অটোমেশন করা হয়। রাইট। তো আমরা যে আমাদের যে আগে কাজগুলো হতো, প্রত্যেকটা কাজ কি ম্যানুয়ালি করতো এবং হিউজ পরিমাণে ম্যান পাওয়ার প্রয়োজন হতো। আর এই যে স্কিল ম্যান পাওয়ারের ঘাটতি যেটা, এটার জন্য দেখা যেত কি ইন্ডাস্ট্রি প্রোডাকশনে অনেক ব্যাঘাত ঘটতো। এছাড়াও মানুষের তো একটা ইরোর আছে, মানে মেশিনের যেরকম ইরোর আছে মানুষেরও এরকম একটা অবসাদগ্রস্ততার একটা ইয়ে আছে। এছাড়াও মানে একটা মেশিন যে পরিমাণ কাজ করতে পারবে, যে পরিমাণ আউটপুট দিতে পারবে, একটা মানুষের পক্ষে কিন্তু আসলে সারাদিন ওভাবে কাজ করা সম্ভব না। তো মেইন ফোকাস যে আমি কম কস্টে কিভাবে আমার প্রোডাকশন বেশি পাবো, এজন্য মানুষ আসলে আহ একবারে তো সবকিছু হয় নাই, মানে আস্তে আস্তে অটোমেশনের দিকে আগিয়েছে। তো প্রথমে সেমি অটোমেটেড, এরপরে আসলে এভাবে ধাপে ধাপে অটোমেশনের দিকে অগ্রসর হয়েছে। তো আসুন আমরা দেখি যে আসলে অটোমেশন কয় ধরনের বা কিভাবে আমরা অটোমেশন করতে পারি, কোন কোন সিস্টেমকে আসলে অটোমেশন করা যায়। বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম বা বিল্ডিং অটোমেশন সিস্টেম যেটা, এরপরে অফিস অটোমেটেড, অফিস অটোমেশন, লাইট অটোমেশন। লাইট অটোমেশনটা আসলে ইয়ের মধ্যে পড়ে, বিল্ডিং অটোমেশনের মধ্যে পড়ে, কিন্তু এটা আলাদাভাবে লেখা হয়েছে কারণ যে যে স্ট্রিট লাইট যেগুলো, হ্যাঁ, এগুলো আসলে অটোমেটেড করা যায়। এরপরে সাইন্টিফিক অটোমেশন সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেম, মেইনলি আমরা আজকে মানে কথা বলবো ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সম্পর্কে, হ্যাঁ। তো ফার্স্টলি যেটা বললাম যে আমাদের আসলে অটোমেশনের প্রয়োজনীয়তা কেন কেন, আর অটোমেশন না হলে কি সমস্যা হবে বা প্রবলেমটা কোথায় আসলে। তো এই যে ফার্স্টে বলেছিলাম যে ল্যাক অফ এডুকেটেড ওয়ার্কার, স্লো ইরোর অ্যান্ড ডিলে ইন ওয়ার্ক। তো এই যে যে পরিমাণ কাজ আমি ইরোর ছাড়া ইরোরলেস করতে পারবো একটা মেশিনের দ্বারা, একটা মানুষের দ্বারা এটা করা সম্ভব না। মেইন ফোকাস আমার এখানে। এবং আমার আউটপুট, আমি প্রোডাক্টিভিটি যদি বাড়াইতে পারি, আমি প্রোডাকশন বাড়াইতে পার, মানে যত কম খরচের মধ্যে আমি প্রোডাকশন বাড়াইতে পারবো আমার লাভ তত বেশি হবে। এই যে প্রফিটের দিকে তাকাই আসলে অটোমেশনের দিকে মানুষ ধাবিত হয়।
তো আসলে অটোমেশন ফিল্ডে আসলে কেমন, হ্যাঁ। তো দেখেন যে প্রোডাক্টিভিটি অ্যান্ড ইমপ্রুভমেন্ট, আমরা ইমপ্রুভমেন্ট করব প্রোডাক্টকে, এবং এবং এটার যেন কম সময়ের ভিতরে যেন অনেক বেশি পরিমাণ আমরা মানে ইয়ে পাই, মানে প্রোডাক্টটা পাই। তো আসলে প্রোডাক্টিভিটিটা বাড়ানো। এবার দেখেন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, আমাদের কোয়ালিটি ইনশিওর করতে হবে যে আসলে আমরা যে প্রোডাক্টটা উৎপাদন করতেছি সেই প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন, এটা আসলে বাজারে গ্রহণযোগ্যতা কেমন এটা বিশেষ করে টেক্সটাইল জগতে বায়ারদের কাছে যদি এটা গ্রহণযোগ্যতা না থাকে, তাহলে ওই প্রোডাক্ট আপনি শুধু সময় নষ্ট করে শুধু ইয়ে করতেছেন, এটার দাম নাই। এরপরে দেখেন ফ্লেক্সিবিলিটি, অপারেশন কস্ট, আমাদের যে অপারেশন কস্ট এটাকে কমাইতে হবে। হ্যাঁ, ইনফরমেশন গ্যাদারিং এন্ড সিকিউরিটি, মেইন পারপাস হলো কি সিকিউরিটি যে বিষয়টা আছে, এবং ইনফরমেশন মানে ডাটা ওখান থেকে আমি নিতে পারবো যে আমার কখন কি ডাটা প্রয়োজন হয়, আমার উৎপাদন কতটুকু হইলো, আমার কতজন কাজ করতেছে, একদম সম্পূর্ণ একটা ইন্ডাস্ট্রির যত ধরনের মেশিন আছে প্রত্যেকটা মেশিন সহ মানুষের কাজের যে টোটাল যে আমাদের ওভারভিউ, সেটা আমি আসলে নিজে দেখতে পারবো একটা মনিটরের মাধ্যমে। এখন তো এমন ইয়েতে চলে আসছে যে স্মার্টফোনের মাধ্যমে আইওটি বেসড করা যায়, আপনি সম্পূর্ণ আপনার ইন্ডাস্ট্রিতে একটা ফোনের মাধ্যমে সবকিছু দেখতে পাচ্ছেন। আর এগুলো হলো অটোমেশনের ফিল্ড, পিএলসি প্রোগ্রামিং, মোশন কন্ট্রোলিং, ইন্ডাস্ট্রিয়াল রোবট, এসএমআই, ডিসিএস, স্ক্যাডা, প্রসেস ইনস্ট্রুমেন্টেশন, ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্কিং, স্মার্ট হোম অটোমেশন, এমবেডেড সিস্টেম, এগুলো ছিল অটোমেশনের ফিল্ড বা জব সেক্টর। তো আমরা আসলে অটোমেশন জগৎটা আসলে নিয়ে সামান্য একটু জানলাম বা ব্রিফ করলাম, অনেকে জানি। তো এটা আসলে শুরু করব কিভাবে, আমি একজন অটোমেশন ইঞ্জিনিয়ার হব, আমার আজকে স্লাইডের মেন উদ্দেশ্য হলো যে আমি কিভাবে একজন দক্ষ অটোমেশন ইঞ্জিনিয়ার হব। তো এটার জন্য অবশ্যই আপনাকে অটোমেশনের উপর সময় দিতে হবে, এবং প্রচুর পরিমাণে সময় দিতে হবে, নিজে যতটুকু সম্ভব। দেখেন আমরা কিভাবে পারি, একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করে পারি, প্রফেশনাল বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করে পারি। এরপরে ইন্ডাস্ট্রি সেক্টরে জব, তো জব পাওয়ার আগে আমি যদি স্কিল না হই বা আমার দ্বারা যে কোম্পানি কোনো উপকার না হয়, সে কোম্পানি তো আমাকে নিবে না, তাই কি না? এবং ম্যাক্সিমাম দেখবেন যে যেসব কোম্পানিতে আসলে অটোমেশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়, এগুলো অনেক লার্জ লেভেলের কোম্পানি, অনেক বড় ধরনের কোম্পানি। এতে আমি যদি তাদের ইয়েতে টিকতে না পারি, হ্যাঁ, মানে তাদের প্রোডাক্টিভিটি যদি যথাযথভাবে আমি দিতে না পারি, তাহলে কিন্তু তারা আমাকে রাখবে না। তো এই জন্য আমাদের ফার্স্ট স্টেজ হলো ইন্টার্নশিপ করা কোনো অটোমেশন কোম্পানিতে, অথবা কোনো প্রফেশনাল ট্রেনিং করা। অন্তত পক্ষে যে অটোমেশন সম্পর্কে জানার যে ব্যাপারটা আপনাকে জানতে হবে, প্রপারলি জানতে হবে যে আসলে অটোমেশনটা কি, হ্যাঁ, এবং কিভাবে কাজ করে, একটা ইন্ডাস্ট্রি কিভাবে চলে, এই নলেজটুকু আপনার থাকতে হবে অ্যাজ এন অটোমেশন ইঞ্জিনিয়ার। দেন আমরা প্রথমে আসবো অটোমেশন বলতেই আমরা বিভিন্ন সিস্টেমকে বুঝি, এর মধ্যে প্রথমে আসবে আমাদের রিলে। রিলে এমন একটা পার্ট, মানে এটা কি বলবো, একটা সুইচিং ডিভাইস, যে সুইচিং ডিভাইসের মাধ্যমে আমরা ফুল একটা সিস্টেমকে কন্ট্রোল করতে পারি, পুরো একটা লজিক্যাল সিস্টেমকে আমরা রিলের মাধ্যমে কন্ট্রোল করতে পারি, হ্যাঁ। এট ফার্স্ট এই সিস্টেমটি ছিল, রিলে লজিকটা ছিল প্রথম দিকে। তো এটা আমরা এখন বসবাস করছি কত, শিল্প বিপ্লব কততে বলতে পারবেন কেউ? এনিওয়ান, কেউ বলতে পারবেন আমরা এখন কত নাম্বার শিল্প বিপ্লবে বসবাস করছি? Fourth. ফাইভ, ফাইভে, হ্যাঁ। Oh, sorry, five. Hey. দেখেন ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল যে রিভলিউশন, এটা শুরু হয় কততে, 1780, হ্যাঁ। সেকেন্ডটা কত, 19-এ। এরপরে আস্তে আস্তে 3, 4, 5, আমরা এখন 5-এ বসবাস করছি। 1969 এখানে অটোমেশন শুরু হয়, 1969-এ অটোমেশন শুরু হয়। আর 2011-এ এই অটোমেশনটাকে আইওটি বেসড বা সাইবারের মধ্যে নিয়ে আসা হয়, ক্লাউড সিস্টেমের ভিতরে।
হ্যাঁ, রোবোটিক্স এর মধ্যে। এখন আমরা যে জায়গায় বসবাস করছি এখানে এখন মানুষ চায় কি সাস্টেইনেবিলিটি এন্ড রিলায়েন্স। মানে আমি একটা প্রতিষ্ঠানকে কিভাবে জিরো কার্বন ইয়ে করব, মানুষকে কিভাবে কার্বন মুক্ত করে একটা প্রপার ইন্ডাস্ট্রি কিভাবে গঠন করা যায় যেখানে পরিবেশ দূষণ থাকবে না। আগে তো অনেক জায়গায় ইটিপি প্ল্যান্ট ছিল না, এরপরে ডব্লিউটিপি প্ল্যান্ট, যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এগুলো ছিল না। এখন কিন্তু ইটিপি প্ল্যান্ট ছাড়া দেখেন কোনো ফ্যাক্টরি হয় না। এখন নতুন করে ফ্যাক্টরি করতে গেলে ইটিপি প্ল্যান্ট লাগে, কারণ এগুলো এখন রিকোয়ারমেন্ট। তো আমরা পার করে আসছি দেখেন 1969 অটোমেশনের শুরু। তো শুরুর দিকে অটোমেশনটা আসলে করা হতো রিলে দিয়ে। বিশাল একটা প্রোগ্রামকে যখন আমরা রিলের মাধ্যমে সাজাই বা রিলের মাধ্যমে লজিক সিস্টেমে যখন প্রোগ্রামটা করি বা সিকোয়েন্সটা সাজাই, তো একটা ছোট একটা প্রসেসকে ডেভেলপ করার জন্য দেখা যাচ্ছে অনেকগুলো রিলের প্রয়োজন হয়। এবং আমরা যখন ট্রাবল শুট করব বা কোনো একটা সিস্টেমে ইরোর দেখা দিবে, তখন এই রিলেটাকে খুঁজে বের করে এটা ট্রাবল শুট করা অনেক টাফ। তো এরই বদৌলতে আমরা এখন ইউজ করি কি পিএলসি। তো পিএলসি এমন একটা ডিভাইস, কম্পিউটিং ডিভাইস বলতে পারেন, যে মাইক্রো কন্ট্রোলার, যেটা অটোমেটিক্যালি আমার একটা পুরো সিস্টেমকে সে নিজে প্রোগ্রাম ওয়াইজ, প্রোগ্রাম বেসড, এর মধ্যে আপনি রিলে পাবেন, এর মধ্যে কয়েল পাবেন, কন্টাক্ট, ম্যাগনেটিক কন্টাক্ট পাবেন, এর মধ্যে টাইমার পাবেন। এগুলো ফিজিক্যাল লাগবে না, এগুলো সবকিছু কি রিলের মধ্যেই থাকবে, পিএলসির মধ্যেই থাকবে, ইন্টারনাল। তো পুরো একটা সিস্টেমকে আমরা ছোট্ট একটা মাইক্রো কন্ট্রোলারের ভিতরে ঢুকিয়ে দিতেছি। বুঝতে পারতেছেন ব্যাপারটা? হ্যাঁ, এখন যদি আমরা অটোমেশনের একটা পিরামিড এখানে আমি দেখিয়েছি দেখেন। তো পিরামিডের আমার সবচেয়ে লাস্ট স্টেপ কি ছিল? ফিল্ড ডিভাইস, ফিল্ড লেভেল, এরপর কন্ট্রোলিং লেভেল, সুপারভাইজারি লেভেল, প্ল্যানিং লেভেল এন্ড ম্যানেজমেন্ট লেভেল। এই যে ফিল্ড ডিভাইস, এই ফিল্ড ডিভাইসে আসলে কাজ, যত প্রকার ভালভ, অ্যাকচুয়েটর, সেন্সরস, অল আর দ্য ফিল্ড ডিভাইস, এগুলো কি করবে? আমি সরাসরি পিএলসি তে চলে গিয়েছি এখন, হ্যাঁ। এগুলো সরাসরি পিএলসি কে সিগন্যাল পাঠাবে, এবং পিএলসির ইনপুট যে মডিউল, সেই ইনপুট মডিউল এগুলো থেকে সিগন্যাল গ্রহণ করবে। করার পর এর সিপিইউ তে প্রসেস হবে, যে আসলে আমি যে প্রোগ্রাম দিয়েছি সেই প্রোগ্রাম ওয়াইজ এটা প্রসেস করবে। সে প্রসেস করে তাই সে আউটপুট চালাবে। আউটপুট কি? অল কাইন্ডস অফ অ্যাকচুয়েটরস এন্ড মোটরস আর আউটপুট। বুঝতে পারতেছেন? তো ফিল্ড ডিভাইস গুলো কোনগুলো? ফিল্ড ডিভাইস যেগুলো আমাদের ফিল্ডে অ্যাড, একটা মেশিনের ফিল্ডে অ্যাড বা একটা ইন্ডাস্ট্রির ফিল্ডে যেসব ডিভাইস থাকে, যত প্রকার ভালভ, যত প্রকার অ্যাকচুয়েটর, যত প্রকার মোটর, সবগুলো হলো ফিল্ড ডিভাইস। এই ফিল্ড ডিভাইস গুলোকে কন্ট্রোল করার জন্য আমরা পিএলসি ইউজ করতেছি। এখন আসেন যে আসলে ফিল্ড ডিভাইস কোনগুলো আমরা একটু দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন সবাই? জি, কাইন্ডলি দেখা একটু যায়। একটু রেসপন্স করবেন, হ্যাঁ। দেখেন এখানে ডিপিটি, প্রেসার প্রেসার সুইচ, দেন আরো অন্যান্য যে সেন্সর গুলো দেখতে পাচ্ছেন, লেভেল সেন্সর, ফটো সেন্সর, মোটর, আল্ট্রাসনিক সেন্সর, থার্মোস্টেট, ডিপিটি। তো এই সেন্সর গুলো কি, সেন্সর গুলো এবং মোটরের সার্ভো স্টেপার, সেন্সর এবং মোটর সবগুলো কি ফিল্ড ডিভাইস। এই ফিল্ড ডিভাইস গুলোকে কন্ট্রোল করে কে? পিএলসি বা মাইক্রো পিএলসি বা মাইক্রো কন্ট্রোলার। এই পিএলসি বা মাইক্রো কন্ট্রোলারকে আবার কন্ট্রোল করার জন্য আমরা মাস্টার মাস্টার পিএলসি ইউজ করি। এই মাস্টার পিএলসির কাজ কি? যে স্ল্যাব পিএলসি, এই মাস্টার পিএলসির আন্ডারে যেগুলো থাকবে স্ল্যাব পিএলসি, তাদেরকে অর্ডার করা বা তাদের থেকে ইনফরমেশন নেওয়া এবং তাদেরকে ইনফরমেশন দেওয়া। আসল কথা হলো সিগন্যাল দেওয়া এবং সিগন্যাল নেওয়া। আর জি। এই মাস্টার পিএলসির বস আবার কে, বা মাস্টার পিএলসি কে আমরা অপারেট করি কার মাধ্যমে, বা এটাকে সুপারভিশন করি কার মাধ্যমে? এইচএমআই বা স্ক্যাডার মাধ্যমে, হ্যাঁ। আর যখন ম্যানেজমেন্ট লেভেলে চলে যাব তখন আসলে এটা ক্লাউডের মধ্যে চলে যাবে, আর সার্ভারের মধ্যে চলে যায়, বা আইওটি বেসে চলে যায়। যে ম্যানেজমেন্ট, এটা যদি আমি একটা কোম্পানির ইয়ের সঙ্গে তুলনা করি, এগুলো হলো কি অপারেটর বা ওয়ার্কার। আর তারা কি, তারা হইলো কন্ট্রোলার বা সুপারভাইজার বলতে পারেন, বা অ্যাজ লাইক মানে জুনিয়র ইঞ্জিনিয়ার বলতে পারেন, মানে আমরা যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ইয়ে করি। এরপরে তারা হইলো কি সিনিয়র ইঞ্জিনিয়ার।
এরপরে সুপারভাইজারি লেভেলে যারা আছে তারা ম্যানেজমেন্ট লেভেল, মানে ম্যানেজার, ডেপুটি ম্যানেজার তারা, হ্যাঁ। আর একদম এর এর টপ লেভেলে যারা আছে তারা কি কোম্পানির এমডি, কোম্পানির সিও, বস লেভেলে যারা আছে, এরা অনলি ফর মনিটরিং অ্যান্ড অনলি ফর ম্যানেজমেন্ট। তাদের অর্ডার অনুযায়ী এই সুপারভাইজারি সিস্টেম গুলো চলবে। যত সুপারভাইজারি সিস্টেম তাদের অর্ডার অনুযায়ী চলবে, এবং এই সুপারভাইজারি সিস্টেমের অর্ডার অনুযায়ী এই কন্ট্রোলিং সিস্টেম গুলো চলবে। বুঝতেছেন? কাইন্ডলি একটু রেসপন্স করবেন। जी 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 जी। তো দেখেন, ফিল্ড লেভেল ডিভাইস গুলোর মধ্যে আমরা যেগুলো দেখলাম, হ্যাঁ, আসলে ফিল্ড লেভেল ডিভাইস আমরা কেন ইউজ করব, বা এই যে সেন্সর বলেন, অ্যাকচুয়েটর বলেন, এগুলো কেন ইউজ করব? তো মেজার ফিজিক্যাল কোয়ান্টিটিস এন্ড কনভার্ট দেম ইনটু সিগন্যাল এন্ড মনিটরিং কন্ট্রোল সিস্টেমস। আমরা সেখান থেকে যে কোনো প্রকার ফিজিক্যাল কোয়ান্টিটি হইতে পারে, এটা হইতে পারে প্রেসার, এটা হতে পারে টেম্পারেচার, এটা হতে পারে ফ্লো, এটা হতে পারে লেভেল, এটা হতে পারে ভাইব্রেশন, যে কোনো প্রকার ফিজিক্যাল কোয়ান্টিটিস কোয়ান্টিটিস হইতে পারে, এগুলোকে সে মেজার করবে। এবং কি, এগুলো একটা নির্দিষ্ট স্কেলে পৌঁছানোর পরে কোন একটা সিস্টেমকে সে কন্ট্রোল করবে, হয় চালাবে অথবা বন্ধ হবে, এরকম। তো দেখেন, আমাদের টেম্পারেচার সেন্সরের মধ্যে সাধারণত ম্যাক্সিমাম ইউজ হয় কি আরটিডি এবং থার্মোকাপল, এছাড়াও থার্মিস্টর এবং সেমিকন্ডাক্টর আছে, এটা মাইক্রোচিপস ইউজ হয় পিসিবিতে। প্রেসার সেন্সরের মধ্যে দেখবেন পিজো ইলেকট্রিক সেন্সর, ক্যাপাসিটিভ এবং স্ট্রেইন গেজ সেন্সর গুলো ম্যাক্সিমাম ইউজ হয়। ফ্লো সেন্সর গুলোর মধ্যে দেখবেন ম্যাগনেটিক ফ্লোমিটার্স, আলট্রাসনিক ফ্লোমিটার্স, টারবাইন ফ্লোমিটার্স, এগুলো হিউজ পরিমাণে ইউজ হয়। প্রক্সিমিটি সেন্সর তো সব জায়গায় এখন দেখবেন, প্রক্সিমিটি সেন্সর যারা ইন্ডাস্ট্রিতে আছেন, প্রতিনিয়ত এগুলো নিয়ে কাজ করেন। ইন্ডাকটিভ টাইপ, ক্যাপাসিটিভ টাইপ, ফটো ইলেকট্রিক টাইপ সেন্সর। তো এগুলো আবার অবস্থান অনুযায়ী কোথায় কি কি ইউজ করব আমরা, এগুলোর ইউজ অনুযায়ী আমার ইউজার ম্যানুয়াল অনুযায়ী ইউজ করতে হবে। চাইলেই একটা লাগাই দিব এরকম না। এবার লেভেল সেন্সর দেখেন, আলট্রাসনিক, রাডার, ফাস্ট বেস, ভাইব্রেশন, অ্যাক্সিলারেটরস অ্যান্ড ভেলোসিটি সেন্সরস, যে আমাদের বেগ পরিমাপ করার জন্য এবং ত্বরণ পরিমাপ করার জন্য এই সেন্সরগুলো ইউজ করব। এছাড়া আরো বিভিন্ন ধরনের সেন্সর আমাদের ইন্ডাস্ট্রিতে আছে। তো দেখেন, এই যে আরটিডি যে বললাম, রেজিস্টিভ টেম্পারেচার ডিটেক্টর বা রেজিস্টিভ টেম্পারেচার যে ডিটেক্টর আছে, এটাকে আমরা সাধারণত পিটি 100 হিসেবে ইন্ডাস্ট্রিতে চিনি, তাই কি না? ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে নাম শুনবেন পিটি 100। জি জি, পিটিএন থাকে। তো এই যে যে পিটি 100 বা এটা আরটিডি আমি বললাম, রেজিস্ট্রিভ টেম্পারেচার ডিটেক্টর, এটা আসলে কিভাবে টেম্পারেচারকে ডিটেক্ট করতেছে আর কিভাবে সিগন্যালটা আমাদেরকে পাঠাইতেছে, এটা কিন্তু একটা ইয়ের ব্যাপার। দেখেন, আমরা মেইনলি দেখবো যে আসলে আরটিডি এবং থার্মোকাপল, হ্যাঁ, এই দুটোর মধ্যে আসলে মেইন পার্থক্যটা কি। আসেন দেখি, যে ওয়াইড রেঞ্জ টেম্পারেচারের জন্য আমরা অল টাইম থার্মোকাপল ইউজ করি, হ্যাঁ। মানে বেশি পরিমাণ টেম্পারেচার যেখানে আমাদের ডিটেক্ট করতে হয়, বেশি পরিমাণ টেম্পারেচার নিয়ে আমরা যেখানে কাজ করি, সেখানে আমরা থার্মোকাপল ইউজ করব। আর যেখানে কম পরিমাণ টেম্পারেচার, মানে টেম্পারেচার কম, তবে কিছু কিছু আরটিডি আছে যেগুলো বেশি টেম্পারেচার নিয়েও কাজ করে। মানে এখানে আমি রেঞ্জ দেখিয়েছি -2000 থেকে, -200 থেকে 2300 পর্যন্ত, এটা থার্মোকাপল। আর আরটিডি দেখিয়েছি 850 পর্যন্ত। বাট এই 850-এর উপরেও এমন আরটিডি আছে যে 850-এর উপরেও কাজ করে। ঠিক আছে? এই যে থার্মোকাপল, এই থার্মোকাপল যে আছে, এই থার্মোকাপলের আউটপুট, মানে থার্মোকাপল একটা ইয়েকে টেম্পারেচারকে ডিটেক্ট করার পরে এর আউটপুট আমাকে কি দিবে, বা মেশিন কিভাবে বুঝবে বা কিভাবে সিগন্যাল পাবে, যে সিগন্যালটা পাই এটা কি আকারে দেয়, এটা দেয় ভোল্টেজ আকারে, মিলি ভোল্ট আকারে। হ্যাঁ, আমরা সেই মিলি ভোল্টটাকে আমাদের যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলারের সহনীয় একটা, বা কন্ট্রোলার ওটাকে গ্রহণ করবে এরকম একটা ভোল্টেজ বা এরকম একটা অ্যাম্পিয়ারে আমরা নেই। সাধারণত ম্যাক্সিমাম পিএলসি গুলো কি 0 to 10 ভোল্ট, অথবা 4 to 20 মিলি অ্যাম্পস, অথবা 0 to 20 মিলি অ্যাম্পসে কাজ করে। তো এই রেঞ্জটাকে আমরা নিয়ে আসি, আমরা পাইতেছি কি, সিগন্যাল পাইতেছি হলো
মিলি ভোল্টে। আর আমরা এটাকে কনভার্ট করব কি ভোল্টে, 0 to 10 ভোল্টে কনভার্ট করব, অথবা 4 to 20 মিলি অ্যাম্পসে কনভার্ট করব। সেম আরটিডির ক্ষেত্রেও সেম। আরটিডিতে সে আমাকে আউটপুট দিবে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাকে আমরা কনভার্ট করব কিসে, 0 to 10 ভোল্টে অথবা 4 to 20 মিলি অ্যাম্পসে। এখন এই যে যেই ডিভাইসটার মাধ্যমে আমরা এই সিগন্যালটাকে পরিবর্তন করব, এই এই সিগন্যালটা পরিবর্তন করার ডিভাইসটার নাম হলো, আহ, এই সিগন্যালটাকে যে ডিভাইসটা দ্বারা ইয়ে করবো এটার নাম হলো ট্রানজিস্টর অথবা ট্রান্সডিউসার। হ্যাঁ, জি। ট্রান্সমিটার অথবা ট্রান্সডিউসার। এখন ট্রান্সমিটারটা আসলে অ্যাম্পিয়ারে কনভার্ট করে এবং ট্রান্সডিউসারটা মিলি ভোল্টে কনভার্ট করে, মিলি ভোল্টকে ভোল্টে কনভার্ট করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 0 to 10 ভোল্ট এটা একটা ট্রান্সডিউসার, আর এগুলো ট্রান্সমিটার 4 to 20 মিলি অ্যাম্পসে এগুলো কনভার্ট করবে। আমরা যে আরটিডি টিকে লাগাইছি এখানে, এই আরটিডি থেকে সিগন্যাল আসবে কি, আরটিডি থেকে সিগন্যাল আসবে এই যে মাইক্রোভোল্ট। মিলিঅ্যাম্পসে, মিলিঅ্যাম্পসে সিগন্যাল আসবে। এই মিলিঅ্যাম্পসটাকে সে গ্রহণ করবে, গ্রহণ করার পর এখান থেকে আমি একটা সিগন্যাল পাঠাবো। এই এই যে টেম্পারেচার যে ইয়ে আছে যেটাকে আমি কনভার্ট করতেছি, হ্যাঁ, যে ট্রান্সমিটার, এই ট্রান্সমিটারের কানেকশন হয় কিভাবে কেউ বলতে পারবেন? যারা আছেন ইন্ডাস্ট্রিতে কেউ বলতে পারবেন ট্রান্সমিটারের কানেকশন কিভাবে হয়? না, জানা নেই। এনিওয়ান? ট্রান্সমিটারের কানেকশন হবে সিরিজে, ঠিক আছে? এই দেখেন এখানে একটা প্রান্ত, এখানে একটা প্রান্ত, এই দুটো প্রান্ত দেখতে পাচ্ছেন কিনা? জি। এই ডিভাইসটার মধ্যে আমরা ট্রান্সমিটার এবং ট্রান্সডিউসার দুটোই লাগাইতে পারবো, বুঝতে পারছেন? এইখানে চিহ্ন আছে দেখেন, এই চিহ্ন আর এই চিহ্ন, এই যে যেটা বক্সের মতো চিহ্ন এটা হলো আরটিডির চিহ্ন। আর নিচে যেটা একটু ইয়ে আছে অনেক ছোট দেখতে পাচ্ছি, একদম একটা পয়েন্টের মতো, এটা হইলো থার্মোকাপলের চিহ্ন। আরটিডির চিহ্ন কোনটা, এই যে যেটা বক্সের মতো চতুর্ভুজের মতো যেটা দেখতে পাচ্ছি আর কি, রেক্টাঙ্গেল। তো এটাতে আমাদের সাধারণত 2 তার 3 তার অথবা 4 তারের থাকে আরটিডি। তো যদি 2 তারের হয় তাহলে এই দুটোতে কানেক্ট করব, এটাতে এবং এটাতে। কারণ আরটিডি হলো এই যে 2 এবং 4, এই দুইটা টার্মিনাল, এটা হলো 2 নম্বর টার্মিনাল, এটা 4 নম্বর টার্মিনাল। দুইটা তার হইলে আমি এই দুটাতে কানেক্ট করব। হ্যাঁ, এই যে কানেক্ট করলাম, এই আরটিডি যখন টেম্পারেচার গ্রহণ করতেছে তখন একে পাঠাইতেছে কি মিলি ভোল্টে, আর সে কনভার্ট করবে মিলি ভোল্টটাকে হয় মিলি অ্যাম্পসে, 4 to 20 মিলি অ্যাম্পস। এই পাশে আমরা এসএমপিএস থেকে মানে আহ, যে আমাদের ডিসি আসতেছে, হ্যাঁ, এসি কে যে ডিসি করতেছি সেটা থেকে এনে ডিসি পজিটিভ এখানে দিব, আর এ পাশ থেকে বের করে আমরা পিএলসি তে নিয়ে যা লাগাবো, ঠিক আছে? এটা হলো সিরিজে কানেকশন হয়। এসএমপিএস টা বুঝতে পারিনি ভাই। পাওয়ার সাপ্লাই, ও আচ্ছা আচ্ছা। পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ এখানে দিব, আর এখানে পজিটিভটা এখান থেকে বের হবে, বুঝতে ও পেরেছেন? আচ্ছা। জি জি জি। কিন্তু কিন্তু দেখেন আমরা যখন ট্রান্সডিউসার কানেক্ট করব, এই ট্রান্সডিউসারটাকে এই যে সিগন্যাল গ্রহণ করবে, তো সিগন্যাল গ্রহণ করার জন্য একে একটা এক্সট্রা একটা পাওয়ার দিতে হবে একে অ্যাক্টিভ করার জন্য, মানে এটা একটা প্যাসিভ ডিভাইস। তো অ্যাক্টিভ ডিভাইস কোনগুলো, যে ডিভাইসগুলোকে এক্সট্রা কোনো পাওয়ার দিতে হয় না, নিজে চলার জন্য বা নিজে কাজ করার জন্য এক্সট্রা কোনো পাওয়ার দিতে হয় না, সেগুলো হলো অ্যাক্টিভ ডিভাইস। আর প্যাসিভ ডিভাইস হলো তাকে পাওয়ার দেওয়ার পরে সে কাজ করা শুরু করে। হ্যাঁ, তাকে পাওয়ার দিতে হবে তাহলে সে এই সিগন্যাল গ্রহণ করতে সক্ষম হবে। এই যে আমার পাওয়ার সাপ্লাই থেকে এখানে দেখেন দুইটা তার, এখানে প্লাস এবং মাইনাস, এই দুইটা তার আমরা দিয়েছি। এটা হলো একটা কি ট্রান্সডিউসার, বুঝতে পারছেন? জি। হ্যাঁ, আর আর এখান থেকে যদি 2 তারের হয় তাহলে এখানে একটা লাগাবো, এখানে একটা লাগাবো। যদি 3 তারের হয় তাহলে যে কোনো দুইটায় কমন করব। এখানে 3 তার আছে, যে কোনো দুইটা কমন করব। হ্যাঁ, আর এই যে এই পাশের যে ইয়েটা দেখতে পাচ্ছেন এখানে, আহ, একটা সিগন্যাল থাকবে বা যে যে কোনো ভাবে একটা ইন্ডিকেটর ইন্ডিকেশন করা থাকবে, এই যে এখানে ইন্ডিকেশন করা আছে প্লাস,
প্লাস, রেড কালার দিয়ে প্লাস ইয়ে করা আছে। তো এখান থেকে আমরা যে সিগন্যালটা পাবো সেটা হলো এটার সিগন্যাল, এটার আউটপুট সিগন্যাল। তার মানে এই যে টেম্পারেচার গ্রহণ করলো, ধরে নেন যে R3 থেকে গ্রহণ করুক আর থার্মোকাপল থেকে গ্রহণ করুক, থার্মোকাপল থেকে যদি গ্রহণ করে তাহলে কি কি গ্রহণ করবে? মিলিভোল্ট। আর যদি R3 থেকে গ্রহণ করে তাহলে রেজিস্ট্যান্স গ্রহণ করবে। এই রেজিস্ট্যান্স গ্রহণ করার পর একে কি করলো, মিলি ভোল্টে ভোল্টে পরিণত করলো, 0 to 10 ভোল্টে। এই 0 to 10 ভোল্ট তখন আমার পিএলসি ইনপুটে যাবে। বুঝেছেন আশা করি। জি, বুঝতে পারছি। এরপর দেখেন ফিল্ড ডিভাইসের মধ্যে আমাদের আরো আছে যে প্রেসার সুইচ বা প্রেসার সেন্সর। এগুলো কাজ করে কিভাবে? এগুলো, যে সুইচ যখন বলবো, আপনারা চিন্তা করবেন যে সুইচ গুলো আসলে সুইচের মতোই কাজ করে। মানে এটা হয় অন হবে, না হয় অফ হবে। কখন অন হবে অফ হবে? যেহেতু এটা প্রেসার নিয়ে কাজ করে, নির্দিষ্ট একটা প্রেসারে গেলে এটা এনওটা এনসি হবে এবং এনসিটা এনও হবে। এই এখন এনও আর এনসি নিয়ে আমরা যে কোনো সিস্টেমকে অন বা অফ করতে পারি, যেসব সুইচ মানে সেন্সর। আর যদি এটা যদি ট্রান্সমিটার হয়, যেমন লেভেল ট্রান্সমিটার, তো লেভেল ট্রান্সমিটার কি একটা অ্যানালগ ডিভাইস। তো এই অ্যানালগ ডিভাইস আমাকে প্রতিনিয়ত সিগন্যাল পাঠাবে, যে সিগন্যালকে আমি কম বেশি করে বা সিগন্যালকে স্কেল করে কোনো একটা অ্যানালগ ডিভাইসকে আমরা চালাবো অথবা বন্ধ করব, বা একটা ডিজিটালকেও চালাইতে পারি অথবা বন্ধ করতে পারি। তো অ্যানালগ ডিভাইস আর ডিজিটাল ডিভাইস সম্পর্কে আমরা জানবো পরবর্তীতে। সেম, ওটা ছিল প্রেসার সেন্সর। এটা কি ফ্লো সেন্সর বা ফ্লো মিটার। আমরা এখানে দেখিয়েছি বিভিন্ন প্রকার ফ্লো মিটার আছে। আমাদের ইন্ডাস্ট্রিতে যেসব ফ্লো মিটার ইউজ হয় এর বাইরে আর থাকার কথা না। সব টাইপের ফ্লো মিটার এখানে আছে। ম্যাক্সিমাম ইউজ হয় ডিফারেন্সিয়াল ফ্লো মিটার। হ্যাঁ, যারা ইন্ডাস্ট্রিতে আছে তারা বুঝবেন, ডিফারেন্সিয়াল ফ্লো মিটারটা ম্যাক্সিমাম ইউজ হয়। এটা ডিফারেন্সটা পরিমাপ করে ইনপুট সাইড এবং আউটপুট সাইড, মানে হাই প্রেসার এবং লো প্রেসারের সাইডে যে টেম্পারেচার ফ্লো ফ্লো আছে, এই ফ্লোটা মেজার করে এটা মাইনাস করে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা দেয়। এগুলো সবগুলো লেভেল সেন্সর বা লেভেল সুইচ। এর মধ্যে অ্যানালগও আছে, ডিজিটালও আছে। ইন্ডাস্ট্রিতে এগুলো বহুল বহুল ব্যবহৃত, বহুল ব্যবহৃত। যে কোনো ট্যাঙ্কের লেভেল বলেন বা যে কোনো ইয়ের লেভেল যদি আমি পরিমাপ করতে যাই, এটা লিকুইড হোক বা সলিড হোক, সলিডের ক্ষেত্রে ভিন্ন আছে, লিকুইডের ক্ষেত্রে ভিন্ন আছে। এগুলো এগুলো দ্বারা এই প্রত্যেকটি সেন্সরের দ্বারা আমি কি লেভেল পরিমাপ করব। এরপরে আসেন প্রক্সিমিটি সেন্সর। প্রক্সিমিটি সেন্সরটা আসলে আমরা কোথায় ইউজ করব? প্রক্সিমিটি সেন্সর দেখবেন অনেক জায়গায় ইউজ আছে, যারা ইন্ডাস্ট্রিতে আছেন তারা সবাই বুঝতে পারতেছেন আর কি। ওই যে ভাইয়া বললো যে সিমেন্ট ফ্যাক্টরি দিয়ে আছে, তো সিমেন্ট ফ্যাক্টরিতে দেখবেন যে কনভেয়ার বেল্টের উপরে প্রক্সিমিটি সেন্সর গুলো আছে বা ফটো সেন্সর গুলো আছে, যে প্রোডাক্ট ডিটেক্ট করতেছে যে আমার কত পিস প্রোডাক্ট যাইতেছে, এটা ডিটেক্ট করে। এগুলোর মধ্যে আবার কয়েক প্রকারের আছে, ইন্ডাকটিভ টাইপ আছে, ক্যাপাসিটিভ টাইপ আছে, ফটোভোল্টাইক টাইপ আছে, আল্ট্রাসনিক টাইপ আছে। এবং কোন প্রকারেরটা কোথায় ইউজ করব এটারও নির্দিষ্ট কিছু আহ, ইয়ে আছে, রেঞ্জ আছে এবং অ্যাপ্লিকেশন মেথড আছে। আমি চাইলে সব জায়গায় ইউজ করতে পারবো না। এখন আমরা এই সেন্সরটা আসলে কানেক্ট করব কিভাবে? আমরা তো জানলাম, কিন্তু এই সেন্সরটা আসলে কানেক্ট করবো কিভাবে? এই সেন্সরের মধ্যে আবার বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, যেমন পিএনপি সেন্সর, এনপিএন সেন্সর, এনও সেন্সর, এনসি সেন্সর। যদি কোনো কিছুকে চালাইতে হয় তাহলে আমরা এটা এনও সেন্সর দিয়ে চালাবো। আপনি এনসি দিয়েও চালায় পরে রিলের মাধ্যমে এনও এনও মানে কনভার্ট করে নিতে পারেন। কিন্তু এনও দিয়ে চালাইলে এটা আপনার জন্য সহজ হবে। আর পিএনপি এনপিএন কি? পিএনপি হইলো যে আপনার এই সেন্সর থেকে যে ফিডব্যাকটা পাবো আমি, এটা হবে পজিটিভ ফিডব্যাক। আর এনপিএনটা কি? যে এই সেন্সর থেকে যে ফিডব্যাকটা পাবো এটা হলো নেগেটিভ ফিডব্যাক। এই নেগেটিভ ফিডব্যাক বা পজিটিভ ফিডব্যাকটা নিয়ে আমাদের পিএলসি কাজ করে। হ্যাঁ, যদি পিএলসির কমনে আমি পজিটিভ দেই তাহলে সেন্সর থেকে আমার নেগেটিভ দিতে হবে, মানে এটা এনপিএন টাইপ সেন্সর হইতে হবে। আর যদি পিএলসির কমনে আমি নেগেটিভ দেই তাহলে পিএনপি সেন্সর হইতে হবে, মানে পজিটিভ, সেন্সরের পজিটিভ দিতে হবে, সেন্সর থেকে যে পজিটিভ ইয়েটা গেছে সেটা দিতে হবে। আমি আর কানেকশনটা ওভাবে দেখাইলাম না। এরপরে দেখেন ভাইব্রেশন সেন্সর, এগুলো দ্বারা আমরা ভাইব্রেশন পরিমাপ করব। এরপরে আসেন যে অ্যাকচুয়েটরস। অ্যাকচুয়েটরটা কি? যত প্রকারের মোটর আছে, যত প্রকারের ভালভ আছে, সবগুলো অ্যাকচুয়েটর, যেগুলো আউটপুট ডিভাইস আমরা বলবো,
পিএলসির আউটপুট ডিভাইস। পিএলসির আউটপুট ডিভাইস কোনগুলো? যেগুলোকে পিএলসি অর্ডার করে কোনো কার্য সম্পাদন করে নেয়। ধরে নেন যে আমি একটা ভাল্বকে 50% খোলাতে চাইতেছি, এই ভাল্ব যখন 50% খুলবে, অর্ডার দিবে কে? পিএলসি। চাইলে 100% খুলতে পারবো, চাইলে 20% খুলতে পারবো। এরকম সেম কোন মোটরকে চালাইতে পারবো, কোন মোটরকে বন্ধ করতে পারবো, স্টেপার মোটর বিভিন্ন অ্যাঙ্গেলে চালাইতে পারবো, কতটুকু কত ডিগ্রি যাবে, কত পালস, পালস ওয়াইজ হিসাব করে আমি দিতে পারবো, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ব্যাপারে। এই সবগুলো পিএলসির আউটপুট ডিভাইস। এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু আউটপুট ডিভাইস। মানে হাইড্রোলিক ভালভস আছে এবং সলিনয়েড ভালভস আছে, ইলেকট্রিক হিটার, কনভেয়র বেল্ট, সবগুলো। এরপরে দেখেন যে আমরা আউটপুট ডিভাইস বা ইনপুট ডিভাইসের মধ্যে আরো কিছু ডিভাইস আছে, সেফটি ডিভাইস বা অপারেশন ডিভাইস আমরা বলি। যেমন ইমার্জেন্সি সুইচ, মোড সিলেক্টর সুইচ, এরপর এনও সুইচ, এনসি সুইচ এবং ইন্ডিকেশন বাল্ব। তো আমাদের পিএলসি তে আমরা গেলে অনেকেই আসলে অটোমেশন বলতে শুধু পিএলসি কেই বোঝায়। আসলে ব্যাপারটা এরকম না। আমি যখন পিএলসি তে কাজ করতে যাব, এর আগে আমাদের অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো ধাপ আছে, আমি সরাসরি পিএলসি তে যেতে পারবো না। কারণ আমি যদি লজিক না বুঝি তাহলে তো আসলে পিএলসি আমি বুঝবো না, মানে কি কাজটা করতেছে সে, এটা তো আমি বুঝবো না, তাই কি না? কাইন্ডলি একটু রেসপন্স করবেন, হ্যাঁ। জি 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 জি। তা দেখেন, আমাকে পিএলসি তে যেতে হলে অবশ্যই আমাকে এমসিসি জেনে আসতে হবে। এমসিসি টা কি? মোটর কন্ট্রোল সেন্টার বা রিলে লজিক, আমি যেটা বললাম, হ্যাঁ, রিলের মাধ্যমে আমরা কোন একটা সিস্টেমকে চালাবো। তো এমসিসি প্যানেলটা ইন্ডাস্ট্রির মোস্ট, মানে কি বলবো, মানে প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে এমসিসি প্যানেল আছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে। একদম সবার লাস্ট যে স্টেপ সেটা হলো এমসিসি স্টেপ। মানে ওটা দ্বারা আমি মোটর কন্ট্রোল করবো। এখন এই মোটরটা হইতে পারে কোনো মেশিনের, মোটরটা হইতে পারে কোনো কনভেয়ার বেল্টের, মোটরটা হইতে পারে কোনো পাম্পের, মোটরটা হইতে পারে কম্প্রেসরের, মোটরটা হইতে পারে বয়লারের ফিড পাম্পের, মানে এটা যে কোনো মোটর হইতে পারে। এই মোটর কন্ট্রোল যে করব যে প্যানেলটার মাধ্যমে, সেই প্যানেলটা হবে এমসিসি প্যানেল। এই প্যানেলের নাম এমসিসি প্যানেল, মোটর কন্ট্রোল সেন্টার। তো এটাতে কি কি ডিভাইস থাকে? সাধারণত এনসি পুশ বাটন থাকে, ইমার্জেন্সি থাকে, সিলেক্টর সুইচ থাকে, ইন্ডিকেটর ল্যাম্প থাকে, রিলে থাকে। এরপরে অনেক জায়গায় এসএমপিএস থাকে, ট্রান্সফরমার থাকে, মানে আদার্স আরো ডিভাইসকে চালানোর জন্য। সার্কিট ব্রেকার, বাসবার, কেবল, লাক্স, ম্যাগনেটিক কন্ট্যাক্ট, ওভারলোড রিলে। এবার এরপরে দেখেন যে বেকারের মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে, যে কোন বেকার আমরা কোথায় ইউজ করব, কখন ইউজ করব। এবং এই যে বাসবার কিভাবে ক্যালকুলেশন করব, ওয়্যার বা কেবল, এই কেবলটার ক্যালকুলেশন আছে। আমরা মানে কত লোডের জন্য কিভাবে ক্যালকুলেশন করব, আমার এটা ওয়্যারের কত এর ওয়্যার দিব আমরা, এগুলো বিভিন্ন ক্যালকুলেশন আছে। মিটারিং এর জন্য আছে সিটিপিটি, এনার্জি মিটার, ভোল্ট মিটার, অ্যামিটার। এগুলো আমরা মেজারমেন্টের জন্য ইউজ করব, মানে ইলেকট্রিসিটি থেকে আমরা মেজারমেন্ট করব। কখনো ভোল্টেজ মেজারমেন্টের প্রয়োজন হবে, কখনো কারেন্ট মেজারমেন্টের প্রয়োজন হবে, কখনো আমার পাওয়ার মেজারমেন্টের প্রয়োজন হবে। এরপরে আরো আছে দেখেন যে টার্মিনাল স্ট্রিপ বা টার্মিনাল বক্স, ফিউজ বক্স। এখন কিছু কিছু জায়গায় যদি এটা আহ, ইয়ে হয় আর কি, একসঙ্গে অ্যাডজাস্ট হয়, এটা পিএলসি প্যানেল এবং মোটর কন্ট্রোল প্যানেল একসঙ্গে ইউজ করা হয়। আবার কিছু কিছু জায়গায় ভিএফডিও ইউজ করা হয়। কথা বুঝতেছেন? যেগুলো বড় ধরনের প্রজেক্ট গুলোতে পিএলসিটা পুরাপুরি আলাদা থাকে। অ্যাডজাস্ট বলতে? অ্যাডজাস্ট বলতে একটা প্যানেলের মধ্যেই আমার এমসিসিও থাকবে, আমার পিএলসিও থাকবে। আচ্ছা, বুঝতে ছোট পারছি। প্রজেক্ট, এগুলো হলো ছোট প্রজেক্টে। আর আচ্ছা যখন আচ্ছা। বড়, আর যেগুলো বড় প্রজেক্টে পিএলসি একদম সম্পূর্ণ আলাদা। আর যদি এটা বিল্ডিং অটোমেশনের ক্ষেত্রে বলেন, ডিসিএস টা সম্পূর্ণ আলাদা থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝতে এবং পারছি ভাই। হ্যাঁ, এবং শুধুমাত্র পিএলসির সঙ্গে শুধু থাকবে এই যে অর্ডিনারি টার্মিনাল বক্স এবং এই যে ফিউজ বক্স, এগুলো শুধু থাকবে পিএলসির এর মধ্যে, চ্যানেলের মধ্যে বা ওই ওই বক্সের মধ্যে। এছাড়াও থাকবে দেখেন কমিউনিকেশন ইন্টারফেস, তার সঙ্গে অ্যাড থাকবে বিভিন্ন কমিউনিকেশন, যেমন প্রফিবাস, প্রফিনেট, RS-282, 232, 485, মুডবাস, ইথারনেট। তো এগুলো কমিউনিকেশনের যে ইন্টারফেস গুলো আছে, এগুলো ওই পিএলসি ইয়েতে থাকবে।
পিএলসি প্যানেলের মধ্যে। তো আমরা এই যে মোটর কন্ট্রোলটা বললাম, এই মোটর কন্ট্রোলটা আসলে করব কিভাবে, বা কয়েকটা ধাপ আছে। আমরা জানি যে আসলে ইন্ডাস্ট্রিতে আগে যেভাবে কন্ট্রোল করা হতো, ডল স্টার্টার, ডল স্টার্টার অটোমেটিক যেটা, এবার রিভার্স ফরওয়ার্ড। এখন ম্যাক্সিমাম জায়গায় কি ইউজ হয় বলতে পারেন? ম্যাক্সিমাম জায়গায় এখন স্টার ডেল্টা অথবা রিভার্স ভিএফডি ইউজ হইতেছে, ম্যাক্সিমাম জায়গায় ভিএফডি ইউজ হয়। তো এগুলোরও কিছু ক্যালকুলেশন আছে, আমরা কোথায় স্টার ডেল্টা ইউজ করব, কোথায় ডল ডল ইউজ করব, কোথায় রিভার্স ফরওয়ার্ড ইউজ করব। এটা আমাদের সিকোয়েন্স অনুযায়ী, এবং প্রজেক্টটা কত বড় এবং প্রজেক্টের কস্ট কেমন, এগুলো সবকিছু বিবেচনা করে আমাদের ইয়ে করতে হবে, বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি, দেখেন, আসলে আমি এখানে দেখিয়েছি একটা মোটর কন্ট্রোল প্যানেল এবং একটা ভিএফডি প্যানেল। কোথাও দেখবেন এই ভিএফডির সঙ্গে পিএলসিও অ্যাড আছে, কোথাও দেখবেন এই মোটর কন্ট্রোল সেন্টারের সঙ্গে পিএলসি অ্যাড আছে। আর এগুলো হলো বড় প্রজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদা সব। আর একটা জি। পিএলসি প্যানেল কিরকম হয়, একটা পিএলসি প্যানেলের মধ্যে আসলে থাকে কি কি, দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন ইউপিএসসি ইউনিট বা পাওয়ার সাপ্লাই, কন্ট্রোল রিলে, পিএলসি, পিএলসি মডিউলস, এরপর আরো কিছু এখানে রিলে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে মডেম, এখানে ভিএফডি সহ ইউজ হয়েছে। তো এগুলো আসলে প্র্যাকটিক্যাল ফিল্ডের এই প্রজেক্ট গুলো আমরা দেখলাম। আমাদেরকে আরো কি বুঝতে হবে? আরো বুঝতে হবে ইলেকট্রিক্যাল ড্রয়িং অ্যাজ এন ইঞ্জিনিয়ার। যদি প্রজেক্ট বেজে কাজ করতে যাই আমরা, আসলে যারা যারা ইন্ডাস্ট্রিতে আছেন তারা আসলে বোঝেন ব্যাপারগুলো আসলে কিরকম। যে একটা ইন্ডাস্ট্রির, আমাকে ড্রয়িং করে আসলে বুঝে ফেলতে হবে যে আসলে ইন্ডাস্ট্রিতে কাজটা কিভাবে হচ্ছে। আমাকে কিন্তু আহ, ওই কোনো টেকনিশিয়ান বলে দিবে না, বা আমার সিনিয়ররা অনেক সময় আমাদেরকে ইয়ে করে, ইগনোর করে। তো আপনি কিভাবে ডেভেলপ করবেন? আপনি দেখবেন প্রত্যেকটা প্যানেল বোর্ডের মধ্যে এর একটা ডিজাইন বা একটা ডায়াগ্রাম থাকে, প্রত্যেকটা প্যানেলের মধ্যে। যদি আপনি ওই ইন্ডাস্ট্রিতে থাকেন, যে কোনো ভাবে এটার অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করবেন, যে এটা আমার দরকার, এটা প্রয়োজন আমার। কারণ স্টাডিতে আমার মনে হয় না যে কেউ আসলে ইয়ে করে, ব্যাঘাত ঘটায়। বা অনেক জায়গায় এরকম থাকতে পারে, কর্পোরেট পলিটিক্স, এটা বলতেছি না, অনেক জায়গায় থাকে এরকম দুর্ব্যবহার। হ্যাঁ, এই ক্ষেত্রে কি মানে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখা যাবে, মানে আইডিয়া নিয়ে রাখা যেতে পারে? কি ব্যাপারে? মানে এই যে ড্রয়িং এর কথাটা বলতেছিলেন হ্যাঁ আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেন, আপনি যদি ইয়ে বোঝেন, ড্রয়িংটা বোঝেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনি কাজের অর্ধেক বুঝে গেছেন, 90% বুঝে গেছেন, শুধু এখন ওটা প্র্যাকটিক্যালি করা। আচ্ছা আচ্ছা। এই যে আমি এখানে বুঝিয়েছি, দেখেন এটা একটা প্যানেল, এটা প্যানেলের আউটসাইড। আউটসাইডের মধ্যে দেখেন ইন্ডিকেশন হতেছে, এখানে পাম্প রান ইন্ডিকেশন, এগুলো সব, এই যতগুলো সুইচ আছে, এগুলো ইন্ডিকেটর ল্যাম্প, সবুজ কালার, সবগুলো ইন্ডিকেশন করবে কি পাম্প যখন রান হবে তখন, যখন স্টপ পজিশনে থাকবে তখন এই প্যানেলের এগুলো তখন মানে রেড রেড লাইট জ্বলে থাকবে। এরপরে দেখেন অটো অ্যান্ড ম্যানুয়াল সিলেক্টর সুইচ। আমি এখানে হ্যান্ড লোডে চালাতে পারবো, অটো লোডে চালাতে পারবো। এখন কখন হ্যান্ড লোডে চালাবো, কখন অটো লোডে চালাবো, এটা আমাদের সিকোয়েন্স বুঝবে, এবং আমাদের প্রজেক্ট বেস এটা কাজ হবে। এরপরে এই যে এই প্যানেলের, এটা আউটডোর, এই ইনডোরের মধ্যে, এই প্যানেলের ইনডোরের মধ্যে এগুলো আছে। আমরা এখানে দেখেন এখানে আমি ইউজ করেছি কি, আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, এরপরে ইউজ করেছি মডেল প্রোটেকশন সার্কিট ব্রেকার। হ্যাঁ, এখন আমি যদি একটা সিস্টেমকে প্রপারলি যদি সেভ রাখতে চাই, এখন এই ডিভাইসগুলো ইউজ করতে হয়। এখন কিন্তু ওই সেই ডল স্ট্যাটারের সঙ্গে আহ, দেখা যায় যে ওই ওভারলোড রিলে ওই সিস্টেম কিন্তু এখন আর নাই, এখন সব আপডেট। এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্রেকার, এই ব্রেকার থেকে আমরা একটা এলটি প্যানেল থেকে এই ব্রেকারে লাইন দিব। এরপরে এখানে সিটি আছে, সিটিগুলোতে আমরা কারেন্ট মেজার করবে। এই এরপরে আমরা আমাদের যাবে এই ব্রেকারে, এই ব্রেকার থেকে মোটর প্রোটেকশন ব্রেকারে, এরপরে প্রত্যেকটা কন্টাকে। বুঝতে পারতেছেন ব্যাপারগুলো? জি। আর এগুলো এগুলো হলো টার্মিনাল বক্স। এখান থেকে আমার মোটরের লাইন যাবে, মানে মোটরের যে ইউ1, ভি1, ডব্লিউ1 যে ইয়েটা আছে, সেখানে যাবে। এই যে ইয়েটা দেখলাম, যে ডায়াগ্রামটা দেখলাম, এই ডায়াগ্রামেরই এটা ড্রয়িং পার্ট। এই যে সেম আমি এখানে দেখালাম কি, যে যে 440 যে ভোল্টেজ,
সেই ভোল্টেজটা এই যে এই এমসিসিবি দিয়ে ইন হইতেছে, এই যে এই বড় ব্রেকারটা, এই ব্রেকার দিয়ে ইন হচ্ছে। ব্রেকার দিয়ে ইন হওয়ার পরে এই দেখেন, আমাদের এখানে কিছু ফিউজের থ্রোতে কিছু ইন্ডিকেটর ল্যাম্প লাগানো। এরপরে এগুলো সিটি, এই সিটি থ্রোতে এনএফএম মাল্টি ফাংশন মিটার, এখানে আমি পরিমাপ করব, এখানে যে আমি সিটিতে যে ইয়েটা পাইলাম, যে কারেন্টটা পাইলাম, সেই কারেন্টটা আমার এখানে ডিসপ্লে করবে। এরপরে দেখেন পিএফআর ফেজ ফেলিওর রিলে, আমার কোনো ফেজ কি ফেলিওর আছে কিনা, ফেজ অ্যাঙ্গেল ঠিক আছে কিনা, এটা পরিমাপ করবে এই ফেজ ফেলিওর রিলে। এরপরে আসবে আমাদের কি আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার, এরপরে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্ট। হ্যাঁ, এখানে 7.5 কিলোওয়াট মোটরের জন্য আমরা ইউজ করছি স্টার ডেল্টা। আমরা চাইলে এখানে অনেকে ভিএফডি ইউজ করে, বুঝতে পারছেন? কিন্তু জি। ভিএফডি আসলে অনেক বড় প্রজেক্টের ক্ষেত্রে ইউজ হয়, সাধারণত এই যে 20-এর উপরে যেগুলো, ওগুলোতে সাধারণত আমরা ভিএফডি কিছু চাইলে দেয়, কোনো সমস্যা নাই, যাদের টাকা বেশি এরা দিবে, সমস্যা নেই। এরপরে দেখেন কমনলি ইউজ ইন পিএলসি, আমরা কোথায় কোথায় পিএলসি ইউজ করি বা কোথায় কোথায় ইউজ আছে। ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে, রাবার অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে, ফুড অ্যান্ড অটোমেশন সিস্টেমে, লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্টে, টেক্সটাইলে, হ্যাঁ, মেশিন টুলস অ্যান্ড মেটাল প্রসেসিং এ, উড 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 কাটিং যে মেশিনারি আছে সেই মেশিনারিতে। প্রত্যেকটা ইয়ের আবার প্রত্যেকটা মেশিন আছে দেখেন। এগুলো আমি কি বললাম, এক একটা ইন্ডাস্ট্রি, এই এক একটা ইন্ডাস্ট্রিতে এখন কি কি মেশিন থাকতে পারে। যেমন এটা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির মধ্যে কি কি মেশিন থাকতে পারে দেখেন, পিসিবি ড্রিলিং মেশিন, এরপরে দেখেন ভার্চুয়াল পজিশন ফর স্লিপ, রেজিস্টার ওয়েল্ডিং, 3D গ্লাস ফিনিশিং মেশিন, সোলার এনার্জি ল্যামিনেটিং, বিভিন্ন ধরনের যে মেশিন আছে সব প্রত্যেকটা মেশিনকে অটোমেটিকলি কন্ট্রোল করার জন্য আমরা পিএলসি গুলো ইউজ করবো। সে আমাদের রাবার অ্যান্ড প্লাস্টিক জগতে এগুলো আছে, বিশেষ করে প্রাণ আরএফএল যারা আছেন, এই যে ইনজেকশন অ্যান্ড মোল্ডিং মেশিন তারা অল টাইম তারা ইউজ করেন, তারা আসলে ব্যাপারগুলো বুঝতেছেন। এছাড়াও এয়ার কন্ডিশনিং সিস্টেমে, এয়ার কম্প্রেসর, ফ্লুইড অটোমেশনে, সিরামিকে, আর তো এই যে ইয়েতে উড 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 কাটিং মেশিনারিতে আমরা যে সিএনসি মেশিন গুলো ইউজ করি, সেই সিএনসি মেশিনের পিএলসি ইউজ আছে। হ্যাঁ, সিএনসি কি মানে এটা কি ফ্যাক্টরিতে ইউজ হয় নাকি সিঙ্গেল সিএনসি তেও ইউজ হয়? এটা মেশিনের ইয়ে দেখে বোঝা যাবে, তবে আপনি চাইলে একটা সিঙ্গেল মেশিন ইউজ করতে পারবেন, বুঝতে আচ্ছা। পারছেন? জি জি জি। হুম। আপনি ওই মেশিনের কন্ট্রোল সিস্টেম জানবেন, আসলে মেশিনটা কাজ করতেছে কিভাবে, সেই কাজ অনুযায়ী আপনি পিএলসি তে প্রোগ্রাম করে দিবেন, দেখবেন মেশিন সেই অনুযায়ী কাজ করবে। শুধু এইটা না, আপনি যে কোনো প্রকার আহ ইয়েকে মানে কন্ট্রোলিং সিস্টেমকে আপনি পিএলসি তে নিয়ে আসতে পারবেন, যে কোনো প্রকার কন্ট্রোলিং সিস্টেমকে। এখন তো আসলে দিন দিন আপডেট হইতেছে। বাইরে বাইরে থেকে যে মেশিন গুলো আমরা মানে ইম্পোর্ট করি, তারা কি করে, তারা তাদের পিসিবিতে একটা নির্দিষ্ট প্রোগ্রাম দেওয়া থাকে, এই প্রোগ্রামটা ধরে নেন তাদের সঙ্গে ডিল আছে 5 বছর, এই 5 বছর পরে দেখবে যে প্রোগ্রামটা অটোমেটিক সেই পিসিবিতে আর কাজ করবে না, বা সেই পিসিবি নষ্ট হয়ে যাবে, তখন আপনাকে আবার সেরকম একটা পিসিবি নিয়ে আসতে হবে। এটা হলো তাদের ব্যবসা। ওটা যখন তারা ম্যানুফ্যাকচার করে, ওইভাবে ম্যানুফ্যাকচার করে যে আমার এটা এতদিন পর্যন্ত লাস্টিং থাকবে, ওরা হুম, রিপেয়ারের কোনো ইয়ে দিবে না। বুঝতে তো আমরা পারছি ভাই। আমরা আমরা চাইলে ওই মেশিন গুলোকে পিএলসি বেস করতে পারি। আর যারা এখন টেক্সটাইলে আছেন, দেখেন এটা কি কি মেশিন, কি বলতে পারবেন? এটা কি বলতে পারবেন, যারা টেক্সটাইল জগতে আছেন? না ভাই, জানা নেই। এটা একটা রিং মেশিন, স্পিনিং সেক্টর ইউজ হয় এটা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমি আমি বহুদিন নোমান গ্রুপে ছিলাম, হ্যাঁ, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ছিলাম আমি। ইঞ্জিনিয়ার মাশাআল্লাহ। ইঞ্জিনিয়ার মাহবুব ভাই কি চিনেন? জি জি, চিনি চিনি, অবশ্যই চিনি, আমি ওনার প্ল্যান্টে ছিলাম। আচ্ছা আচ্ছা, মাহবুব ভাই হচ্ছে আমার প্রথম চাকরি জীবনের বস। আচ্ছা আচ্ছা, আপনি এখন কোথায় আছেন? প্রাণ গ্রুপে আছে। আচ্ছা, আমাকে অনেক ভালোভাবে চেনে, এবং উনি তো আসলে বগুড়া পলিটেকনিকের স্টুডেন্ট, আমি আসলে বগুড়া পলিটেকনিকের স্টুডেন্ট। না না, মাহবুব ভাই কুমিল্লা। না না, আপনি হয়তো ভুল করছেন।
নোমান গ্রুপের এখন সিনিয়র ম্যানেজার হিসেবে আছে। হ্যাঁ, সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আছে। সিনিয়র হিসেবে দাঁড়িয়ে আছে। আহ, উনি কি এই যে মাওনার যে ফ্যাক্টরি নাইস ইস্পাত মিলস লিমিটেড ওখানে আছেন কিনা? আচ্ছা, আমি আপনার পার্সোনাল নাম্বারটা দিয়ে আমাকে, তা আপনার সাথে কন্ট্যাক্ট করবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এরপরে দেখেন, মেশিন টুলস এবং মেটাল প্রসেসিং এসব ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। এরপরে প্রিন্টিং এবং প্যাকেজিং এ, প্রিন্টিং এবং প্যাকেজিং এ যে কি পরিমাণ ইউজ হয়, মানে এটা মাথা নষ্ট। এই যে যারা বিভিন্ন সেকশনে আছেন জি তাদের ভাই, যে আমি আছি হচ্ছে যা- সাইডে, মোল্ডিং, এখানে পেট বোতল তৈরি হয় আর কি করে এখানে। আচ্ছা, আচ্ছা। এখানে আপনাদের জার্মানি এবং ফ্রান্স মেশিন আছে, কাজ করে। আপনার মনে হয় নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে। হ্যাঁ, তা আচ্ছা আচ্ছা। আসুন আমরা দেখি আসলে কোন কোন ভেন্ডরের পিএলসি আছে বা কোন কোন ব্র্যান্ডের পিএলসি আছে, আমরা সচরাচর ইউজ হয় কোন কোন ব্র্যান্ড, এগুলো জানবো আজকে। সিমেন্স, মানে কি বলবো, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার। সিমেন্স, এলিন ব্র্যান্ডলি, ডেল্টা, হ্যাঁ, স্নাইডার, এরপরে ফাটেক, ফুজি, এগুলো সারা বিশ্বে এখন লিড করতেছে। বুঝতে পারছেন? আর এছাড়াও এগুলো প্রত্যেকটা ব্র্যান্ডের আমি দেখিয়েছি, এখানে মিশুবিশু আছে। আমি দেখিয়েছি যে মোটামুটি যেসব ব্র্যান্ডের পিএলসি আছে। এবারে এক ভাই বললেন যে এবিবি ইউজ করে, হ্যাঁ, এই যে এবিবিও আছে। আমি পাশে দেখিয়েছি কি যে আসলে কোন ব্র্যান্ডের পিএলসি কোন প্রোগ্রামিং সফটওয়্যার দিয়ে আমরা প্রোগ্রাম করব এবং কোন কোন মডেলে সেই প্রোগ্রামটা নিবে, এগুলো শর্টকাটে আমি একটু দেখানোর চেষ্টা করেছি। তো জার্মান বেসড সিমেন্স ম্যাক্সিমাম জায়গায়, এখনো বাংলাদেশেও ম্যাক্সিমাম জায়গায় সিমেন্স ইউজ, যেগুলো একটু ভালো ধরনের ইন্ডাস্ট্রি, যেগুলো একটু ভারী ধরনের ইন্ডাস্ট্রি। এই যে ভাই বললো সিমেন্ট ফ্যাক্টরিতে এলিন ব্র্যান্ডে থাকবে না হলে সিমেন্স থাকবে। এখন আসেন যে আসলে সিমেন্সের আমরা সাধারণ একটা ছোট্ট একটা পরিচিতি নেই। লোগো ছিল, লোগোর পরে A7 200, A7 300, 400, এরপরে 1200, এরপরে আপডেট, সবচেয়ে আপডেট কি 1500। 2013 পর থেকে এখন 1500 চলতেছে ম্যাক্সিমাম। হ্যাঁ, তবে এখনো কিছু কিছু জায়গায় 200 300 400 কাজ আছে। তবে এখন ম্যাক্সিমাম 1200 এবং 1500 কাজ হয়। এখন ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম কাজ 1200 এবং 1500-তে হয়। কিছু আগে ওল্ড লেভেলের যেসব ইন্ডাস্ট্রি আছে এখনো এগুলো 200 300 দিয়ে চলে। কিন্তু এখন ম্যাক্সিমাম জায়গায় যারা রিপ্লেস করতেছে সব 1200 এবং 1500-র মধ্যে নিয়ে আসতেছে। এরপরে ডেল্টাতে আসেন, ডেল্টার এগুলো সব অ্যাডভান্স মডিউলার পিএলসি এগুলো। এবং প্রত্যেকটা আসলে পিএলসি আবার কয়েক প্রকারের হয়, হ্যাঁ। আমরা মডিউলার টাইপটাকে নিয়ে বেশি আসলে নাড়াচাড়া করেছি এবং বেশি জেনেছি। এছাড়াও কিছু কম্প্যাক্ট হয়, যে ওটাতে লিমিটেশন একদম, ওটাতে আপনি কোনো ইনপুট আউটপুট অ্যাড করতে পারবেন না, একদম লিমিট। আর মডিউলার টাইপের সুবিধা হলো এখানে আপনি যত ইচ্ছে তত আপনি ইনপুট আউটপুট অ্যাড করতে পারবেন, ইনপুট মডিউল আউটপুট মডিউল এগুলো অ্যাড করতে পারবেন। এরপরে দেখেন এলিন ব্র্যান্ডলি। এলিন ব্র্যান্ডলির এই এই মডেলগুলো অনেক বেশি পরিমাণে ইউজ হয়। কারণ আগে বলেছিলাম যে পিএলসির ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। এর মধ্যে আমাদের কি আছে, ডিজিটাল ইনপুট আছে, ডিজিটাল আউটপুট ডিভাইস আছে। ডিজিটাল ইনপুট ডিভাইস কোনগুলো, যেগুলো সরাসরি বাইনারিতে কাজ করে, হয় হ্যাঁ না হয় না, এরকম কাজ, হ্যাঁ। হয় সিগন্যাল দিবে না হয় সিগন্যাল বন্ধ করবে, হয় জিরো হবে না হয় ওয়ান হবে, এরকম ডিভাইস গুলো কি ডিজিটাল ইনপুট। আর ডিজিটাল আউটপুট সেম, মানে ওরা হয় খুলবে না হয় বন্ধ করবে, হয় চালাবে না হয় বন্ধ হবে, এরকম। হাই হবে অথবা লো থাকবে। হ্যাঁ। আর অ্যানালগ গুলো কি, এগুলো থেকে কন্টিনিউয়াস আমার একটা সিগন্যাল পিএলসি তে আসবে, এবং পিএলসি সেই সিগন্যালকে আমার স্কেল করবে। এই স্কেল অনুযায়ী আমার প্রসেস কন্ট্রোলে যখন যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা, হয় সেই বাল্বকে খুলবে, নাহলে সেই মোটরকে চালাবে, এরকম। তো আমরা দেখলাম এতক্ষণ পর্যন্ত যে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস। এখন আমরা আসবো আসলে কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা পিএলসি তে কোন কোন কমিউনিকেশন ইউজ করি, এবং আমরা একটা পিএলসির সঙ্গে আরেকটা পিএলসি কে কিভাবে কমিউনিকেশন করব, একটা পিএলসির সঙ্গে একটা আরটিইউ কিভাবে কমিউনিকেশন করব, একটা পিএলসির সঙ্গে এএসএমএ কিভাবে কমিউনিকেশন করব। এবং একটা একটা পিএলসির আন্ডারে আরো অনেকগুলো পিএলসি থাকতে পারে, একটা পিএলসির আন্ডারে অনেকগুলো ভিএফডি থাকতে পারে, যেমন মাস্টার স্ল্যাব।
যে সিস্টেমটা, দেখেন আমরা এখানে কয়েকটা ইয়ে করছি, পিপিআই, এমপিআই, পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস, মাল্টি পয়েন্ট ইন্টারফেস, মুড বাস, ইথারনেট, প্রফিবাস, প্রফিনেট। এখানে কোনটা কি বলতে পারবেন? এই যে এখানে ভায়োলেট কালার, ভায়োলেট কালার, এটা এটা মানে কোন কমিউনিকেশন কেবল পড়ছে, এটা বলতে পারবেন কেউ? এটা প্রফিবাস কমিউনিকেশন। রাইট। আর এটা? এটা হচ্ছে এটা হচ্ছে প্রফিনেট। প্রফিনেট। থ্যাংক ইউ। আর ব্লু কালারটা হচ্ছে ইথারনেটের। থ্যাংক ইউ। এই যে প্রফিবাস যে কমিউনিকেশন কেবলটা, এই কেবলের মধ্যে আমরা যে আহ, এটা এটা লাগিয়েছি, হ্যাঁ, এই যে যে পোর্টটা, এই পোর্টটার নাম কেউ বলতে পারবেন? এটা থেকে একটা পাস থ্রু পোর্টও ইউজ হয়, মানে এটার সঙ্গে যদি আমি আরেকটা ইয়ে কানেক্ট করি, তাহলে ওর উপরের দিক থেকে আমি এরকম ইয়েটা লাগাই দিব, এই পোর্টটা এর উপরের সাইডে লাগানো যায়। এবং এখানে একটা ডিপ সুইচ আছে অন অফ এর জন্য, আমি বলে দেই, RJ45 পোর্ট। হ্যাঁ, এরপরে দেখেন যে আমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করব, তো ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আমার তো শুরুতেই আমি প্রোগ্রামিং করতে পারবো না। একটা মেশিন সম্পর্কে আমাকে প্রপারলি জানতে হবে, সেই মেশিনের মেকানিক্যাল বিহেভিয়ার কি। এরপরে জানতে হবে যে আসলে এই মেশিনটা কতদিন ধরে কাজ করতেছে, কি প্রসেসের কাজ করতেছে, প্রত্যেকটা প্রসেস সম্পর্কে আমাকে সুস্পষ্টভাবে জানতে হবে। এবং এরপরে আমাকে একটা সিকোয়েন্স সাজাইতে হবে, সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা প্রোগ্রাম করব। প্রোগ্রামটা হবে কিভাবে, আমি সিকোয়েন্সটা সাজাবো কিভাবে, তার উপর ভিত্তি করে, মানে আসল কথা হলো যে মেশিনটা চলতেছে কিভাবে তার উপর ভিত্তি করে আমাকে আমাকে প্রোগ্রাম সাজাইতে হবে। বুঝতেছেন ব্যাপার? আর আগেই আগে আমরা কিছু ইয়ে পড়ে এসেছিলাম, এই যে এখানে দেখেন, আমরা জেনে আসলাম যে এমসিসির যে ব্যাপারটা, হ্যাঁ, এমসিসির যে পার্টটা, এই এমসিসির পার্টটা ঠিক আছে কিনা, বা একটা আহ, একটা সার্কিট আমার আমার আসলে আমি ইয়ে করলাম, ধরে নেন এই যে আমি যে এখানে যে ইয়েটা করছি, যে কন্ট্রোল সিস্টেমটা করছি, স্টার ডেল্টা কন্ট্রোল সিস্টেম, এটা আসলে আমি বুঝবো কিভাবে যে আসলে এটা এখন ঠিক আছে, বা না এটা এখন ওয়ারিং আমার ঠিক হয়েছে কি হয় নাই, হ্যাঁ, এটা আসলে বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আমাদের আসলে ফিল্ডে যাওয়ার প্রয়োজন নেই, ফিল্ডে যাব পরে, একদম পরে। আমরা কি করব, আমি আপনাদেরকে দেখে দিচ্ছি শর্টলি। একটা সফটওয়্যার মাধ্যমে আমরা দেখেন এটা সিমুলেশন করে দেখব। একটু সময় নিচ্ছে। যারা একটু অমনোযোগী ছিলেন, তারা একটু মনোযোগী হবেন। দেখেন আমরা এখানে আসলে অনেক সিরিয়াস একটা কাজ করব। এই সফটওয়্যারটাতে একদম সম্পূর্ণ আহ, একটা সার্কিটের মধ্যে যা যা আছে, হ্যাঁ, সবকিছু এই সফটওয়্যারের মধ্যে বিদ্যমান। আপনি চাইলে এই সফটওয়্যার থেকে ফুল একটা সিস্টেমকে আপনি ডিজাইন এবং ডেভেলপ করতে পারবেন। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। এটা মেকানিক্যালি সলিড ওয়ার্কস বা এই ধরনের সফটওয়্যার মনে হয়। না না না, এরকম না, মেকানিক্যালি সলিড ওয়ার্কস এরকম না। সলিড ওয়ার্কস এর সফটওয়্যার যেভাবে কাজ করে কি ওরা structure বা এরকম। আচ্ছা, একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ, যে ইন্টারফেসটা আসার কথা, ইন্টারফেসটা আসছে না।
আমি একটা ছোট্ট একটা ভিডিও করে এটা আমি দেখাই দিব নি, হ্যাঁ। মানে এই সফটওয়্যারের মধ্যে দেখেন আমাদের যত কেবল ক্যালকুলেশন থেকে শুরু করে যা যা আছে, হ্যাঁ, আপনি সম্পূর্ণ কিছু পাবেন। এবং শুধু এইটা না, মানে একটার সঙ্গে আরেকটা যে কন্টাক্ট যে অ্যাড করবেন, এবং এখানে টেক্সট লিখতে পারবেন, রিলে অ্যাড করবেন, সবকিছু এর মধ্যে আছে এই ছোট্ট একটা সফটওয়্যারের মধ্যে। আমার পূর্বের একটা প্রজেক্ট অন করলে হয়তো। ভাই এটা কি ম্যাটল্যাবের অল্টারনেটিভ নাকি শুধুমাত্র না 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 না, অটোমেশনের জন্য? শুধুমাত্র অটোমেশনের জন্য। আচ্ছা ভাই, সফটওয়্যারটার নাম? অটোমেশন স্টুডিও। আচ্ছা ভাই। আচ্ছা দেখেন, এই যে আমি এখানে ছোট্ট একটা সিকোয়েন্স করে রাখছি, দেখেন যে একটা কনভেয়র উপর বেল্টের উপর দিয়ে, এই কনভেয়র বেল্ট, এই কনভেয়র বেল্টের উপর দিয়ে তিন ধরনের প্রোডাক্ট যাবে, হ্যাঁ। মিডিয়াম সাইজ প্রোডাক্ট, স্মল সাইজ প্রোডাক্ট, মিডিয়াম সাইজ প্রোডাক্ট এবং লার্জ সাইজ প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা করে দিবে কার মাধ্যমে? আমরা এখানে একটা সলিনয়েড ভালভ ইউজ করব, সেই সলিনয়েড ভালভের থ্রুতে আমাদের একটা এখানে পিস্টন আছে, যেটা বাতাসের মাধ্যমে চলবে, হ্যাঁ, এয়ার কম্প্রেসরের দ্বারা চলবে। এই এয়ার কম্প্রেসর থেকে সলিনয়েড ভালভে প্রেসারটা গিয়ে থাকবে। আমরা যখন পিএলসির আউটপুটকে সিগন্যাল পাঠাবো, পিএলসির আউটপুট যখন এই ভালভকে সিগন্যাল পাঠাবে তখন ভালভটা ওপেন হবে, এবং তখন পিস্টনটা দিয়ে এই ধরে নিন যে স্মল বক্স, যে এই বক্সটাকে আলাদা করে দিবে। স্মল বক্স, মিডিয়াম বক্স এবং লার্জ বক্স, এই তিনটে আলাদা হবে। এখন কথা হইলো যে আমি কিভাবে ডিটেক্ট করব যে কোনটা স্মল বক্স, কোনটা মিডিয়াম বক্স এবং কোনটা লার্জ বক্স, হ্যাঁ। যদি আমি এখানে তিনটা সেন্সর ইউজ করেছি, এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই তিনটা সেন্সর যদি সবার নিচে সেন্সরটা পায় শুধু, তাহলে পিএলসি বুঝবে যে এটা শুধুমাত্র ছোট্ট বক্স। যদি একসঙ্গে দুইটা পাই তাহলে এটা মিডিয়াম বক্স, আর একসঙ্গে যদি তিনটায় পাই তাহলে কি এটা লার্জ বক্স, হ্যাঁ। বুঝতেছেন? জি ভাই। এই যে দেখেন, এই সেন্সরটা যখন সেন্স পাবে তখন এই যে যে এখানে যে ভালভটা আছে এই ভালভটা খুলে যাবে, এবং এখান থেকে একটা পিস্টন, এই যে পিস্টনটা দেখছেন এখানে কি আগে কম্প্রেস ছিল, এখন সে এক্সপান্ড হয়ে গেছে সেই পিস্টনটা, এই পিস্টনের থ্রুতে আমার প্রোডাক্ট গুলো আলাদা হয়ে যাবে। তো আমি একটা মানে প্রজেক্টকে কিভাবে উঠাবো, এটার আমি ছোট্ট একটা ভিউ দিব আর কি। ধরে নেন একটা একজন কোম্পানির ওনার আপনাকে এই ছোট্ট প্রজেক্টটা দিয়েছে, আপনি এখন এই কি করবেন? তখন প্রথমে এইভাবে সিকোয়েন্স সাজাবেন যে আসলে মেশিনটা কিভাবে কাজ করতেছে। আমি এখানে সুন্দর করে সিকোয়েন্স সাজিয়েছি, মানে এমনি আমার মতো করে নিজের মতো করে লিখেছি, হ্যাঁ। আমি যেটা আপনাকে বাংলায় বললাম না, সেটা এখানে সুন্দর করে লেখা আছে। জি ভাই। এর পরের স্টেপ কি, আমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে, এখান থেকে লিস্ট করে বের করতে হবে যে আমার এখানে পিএলসি ইনপুট কোনগুলো আর আউটপুট কোনগুলো, ঠিক আছে। এবং এর মধ্যে ডিজিটাল আউটপুট মানে কোন ডিভাইস গুলো, এবং অ্যানালগ আউটপুট কোন ডিভাইস গুলো, এবং এগুলোর যে অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস মানে আমি কোথায় সেট করব, এটার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস গুলো আমি সিলেক্ট করব। মানে একটা এরকম আমার একটা এক্সেল পেজে আমি সুন্দর করে সেটা সাজাবো, ডকুমেন্টেশন করব। নেক্সট স্টেপ, এরকম একটা এক্সেল ফাইলে আমার সুন্দর করে লিখতে হবে। এটা ধরে নেন আমি ডিভিপি ইএস 14 এটা ডেল্টা একটা পিএলসি, এই ডেল্টা পিএলসিটা আমি নিয়েছি। এখানে আমি সুন্দর করে সাজিয়ে দেবো, দেখেন এখানে কলাম নাম্বার 1, টার্মিনাল নাম্বার 1, এগুলো কি ওই যে যে পিএলসির যে আমার কন্ট্রোল প্যানেল ছিল, ওই কন্ট্রোল প্যানেলের মধ্যে যে টার্মিনাল যে ছিল, টার্মিনাল বক্স যেটা, যেটাকে আমরা কানেক্টর বলি, ওই কানেক্টরের কত নাম্বারে আমার অ্যাড হয়েছে এগুলো সুন্দর করে সাজাইতে হবে, হ্যাঁ। ওই যে ফিউল নাম্বার যেটা যেটা থাকে আর কি, সেই অনুযায়ী। এরপরে দেখেন আমি পাওয়ার, এটা পিএলসির পাওয়ার, এটা এটা আর্থিং, হ্যাঁ। এরপরে আমি যে ডিভাইস গুলো লাগাবো, এই যে এখানে সুন্দর করে লেখা আছে ফিল্ড ডিভাইস, এই ফিল্ড ডিভাইস গুলো আমি আস্তে 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 সেট করবো সব, কোথায় আমি কোন ডিভাইস লাগিয়েছি। এই Y0-তে কত, Y1-এ কত, Y2-তে কত, Y3-তে কত, আর Y4-এ কত। তো দেখেন, এটা একটা ধরে নেন একটা ভার্চুয়াল একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির মধ্যে কি কি আছে, ইলেকট্রিক্যাল প্যানেল কোথায় কোথায় আছে, আগে এগুলো আমাদেরকে জানতে হবে। পিএলসি তে আসলাম পরে। এই যে ইলেকট্রিক্যাল প্যানেল গুলোর অবস্থান কোথায়, এগুলো একদম এটা ধরে নেন একটা একটা ইন্ডাস্ট্রির এটা ওভারভিউ, একটা ইন্ডাস্ট্রির যে লে আউট ডায়াগ্রাম আছে না,
সেম এরকম ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম সেম এরকম পাবেন। এই যে ইলেকট্রিক্যাল প্যানেল, রিমোট আইও প্যানেল, এই রিমোট আইও বলতে কি কি বুঝতেছেন আপনারা? ফিল্ডের হচ্ছে ইনপুট। রিমোটলি কন্ট্রোল করে। হ্যাঁ, এগুলো হলো আরটিইউ থেকে আমার পিএলসি কন্ট্রোল প্যানেল যেখানে থাকবে। হ্যাঁ, ধরে নেন এটা একটা কন্ট্রোল রুম, কিন্তু আমার ফিল্ডে আছে ডিভাইস। ফিল্ড ডিভাইস গুলো কি ফিল্ডে আছে না? এই জি। ফিল্ড ফিল্ড থেকে যদি আমি সরাসরি এই কন্ট্রোল রুমে, যদি আমার কন্ট্রোল রুমে আছে পিএলসি, এই এত দূর থেকে যদি আমি এত দূরে ইয়ে নিয়ে আসি, সিগন্যাল নিয়ে আসি, ধরে নেন একটা সেন্সর, এই সেন্সরের তার যদি আমি এত দূর ধরে যদি নিয়ে আসি, তাহলে ওই মানে এটা সিগন্যাল পাবে কখন আর এটা আউটপুটে কাজ করবে কখন? অনেক ল্যাগ হবে না? কারণ আমার ডিস্টেন্স বাড়বে কি রেজিস্টিভিটি বাড়বে, আমার ওয়্যারের জি জি জি। রেজিস্টিভিটি বাড়লে কি আমার সিগন্যাল আস্তে আস্তে কমে যাবে। আমার ওখানে আহ, ওখানে 80 ডিগ্রি 100 ডিগ্রি ডিগ্রি টেম্পারেচার হয়ে আছে, আমি এখানে পাইছি 50 ডিগ্রি 60 ডিগ্রি টেম্পারেচার। মানে পিএলসি দেখা গেছে 60 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু ওখানে কি 100 ডিগ্রি পার হয়ে গেছে। তো এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা রিমোট আইও প্যানেল ইউজ করবো, মানে আরটিইউ ইউজ করবো। এটা 100 মিটারের বেশি হইলেই আমরা সাধারণত ইউজ করি। আরটিইউটা কি? 100 মিটারের বেশি বেশি বলতে? বেশি যদি দূরত্ব এই এই কন্ট্রোল প্যানেল থেকে, কন্ট্রোল রুম থেকে যদি আমার ফিল্ড ডিভাইস গুলোর দূরত্ব 100 মিটারের বেশি হয়, তাহলে আমরা আরটিইউ ইউজ করব, এবং এই আরটিইউর সঙ্গে সব ফিল্ড ডিভাইস গুলো আমরা অ্যাড করব। ঠিক আছে? আ- আচ্ছা ভাই, তা না হলে কি মানে আমাদের সব ওয়্যারলি হয়তো কানেকশন না? হ্যাঁ হ্যাঁ, এছাড়া ওয়্যারলি কানেকশন হতো। দেখেন, আচ্ছা আচ্ছা। এই আরটিইউর সঙ্গে সব ওয়্যার দিয়ে কানেকশন হবে। এই আরটিইউ থেকে একটা কেবল, যে কোনো একটা কেবল যাবে এনে পিএলসি তে বা কন্ট্রোল রুমে। আমরা এখন এটা প্রফি বাস দিয়ে করতে পারি, মুড বাস দিয়ে করতে পারি, প্রফি নেট দিয়ে করতে পারি। হ্যাঁ, জি ভাই। শুধুমাত্র অনলি অনলি সিঙ্গেল কেবল। তো একটা সিঙ্গেল কেবলের মাধ্যমে আমরা পুরো একটা ইন্ডাস্ট্রি চালাইতেছি, তার মানে বোঝেন ব্যাপার। এছাড়া কি করতে হতো, প্রত্যেকটা সেন্সর থেকে প্রত্যেকটা ডিভাইস থেকে আমাকে এখানে নিয়ে যেতে হতো। জি হ্যাঁ, খুব কমপ্লেক্স হয়ে যেতে গেলে। হ্যাঁ, তো দেখেন, তো আমরা যে পিএলসি প্যানেলে আসলাম, বা যে এমসিসি প্যানেল আমরা পড়াইলাম, যে পিএলসি প্যানেল পড়াইলাম, ভিএফডি প্যানেল পড়াইলাম, এগুলো আসলে কত দূরে আছে? একটা ইন্ডাস্ট্রি ফার্স্ট থাকে কি এইচটি প্যানেল, এরপরে থাকে কি এলটি প্যানেল। এলটি প্যানেলের মধ্যে আবার কতগুলো ভাগ দেখেন, পিসিসি প্যানেল পাওয়ার কন্ট্রোল, এরপর আর পিডিবি প্যানেল পাওয়ার ডিস্ট্রিবিউশন প্যানেল, এরপরে এমসিসি প্যানেল মোটর কন্ট্রোল রিলে লজিক, এরপরে পিএলসি আসছে। তো এই এইচটি প্যানেল গুলো সবগুলো পার হয়ে এসিবি ভিসিবি যা আছে, ট্রান্সফরমার যা আছে, সবগুলো পার হয়ে আমরা এই যে এখানে আসছি। তার মানে আমার এখানে আসার আগে কি করতে হইতো, এগুলো সব পরে আসতো। কারণ আমি যদি না জানি, একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমি যদি না জানি আমার পাওয়ারটা কিভাবে আসলো, এটা তো ব্যর্থতা, তাই কি না? যারা পাওয়ার প্ল্যান্টে জব করেন তারা আসলে ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারতেছেন। এর সাথে আরো অনেকেই আছে, এই যে ডিজেল জেনারেটরি আছে, গ্যাস জেনারেটরি আছে, সিঙ্ক্রোনাইজিং প্যানেল আছে, অনেকগুলো প্যানেল আছে। সবগুলো আমাদেরকে একটা বেসিক একটা ধারণা থাকতে হবে, ওয়ারিং সম্পর্কে অন্তত বেসিক ধারণা থাকতে হবে ইন্ডাস্ট্রি অটোমেশনে কাজ করতে গেলে। তো এই এই এর এই যে জন্য কি কোনো মানে ট্রেনিং এর ব্যবস্থা আছে মানে? হ্যাঁ হ্যাঁ, আমাদের আমাদের কোর্সগুলো সুন্দর করে ভাগ করা আছে। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের উপর কোর্স আছে, এবং এই যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে যাওয়ার আগে, হ্যাঁ, যে এমসিসি সম্পর্কে, আরএলসি সম্পর্কে, কন্ট্রোলিং সম্পর্কে একটা একটা কোর্স আছে। আর সাবস্টেশন সাবস্টেশন ডিজাইন ক্যালকুলেশন, এবং আরএসসি অডিট অডিট সহ একটা কোর্স আছে। এটা হলো এই সাবস্টেশনের উপরে, এটা আমাদের সুহেল আচ্ছা স্যার নেই। আচ্ছা ভাই। এরপরে দেখেন যে আমরা যে পিএলসিটা বসাবো, হ্যাঁ, আমরা সবকিছুই জানলাম যে কিভাবে মেশিন কন্ট্রোল হয়, সবকিছু জানলাম, সিকোয়েন্স জানলাম, ডকুমেন্টেশন করলাম। এখন আমার কি ফিল্ড কাজ, ফিল্ড ওয়ারিং এর কাজ শুরু, মানে ফিল্ডের কাজ শুরু। আমরা একটা প্যানেলকে কিভাবে ডিজাইন করব, সেই জায়গায় আমি আসলাম। এই প্যানেল ডিজাইনের উপরে যে আমাদের যে ইয়েটা আছে এমসিসি পার্টে, যে কোর্সটা আছে, ওখানে সুন্দর করে আপনাকে প্রত্যেকটা জিনিস আপনাকে বোঝানো হবে। আমার ইনক্লোজার কতটুকু হবে, আমার ভিতরে মাউন্টিং ফ্রেম কতটুকু হবে, আমি এখানে কেবল কি সাইজের নিব, হ্যাঁ, আমার কত লোডের জন্য কতটুকু কেবল লাগবে, ব্রেকার কতটুকু লাগবে, বুঝতে পারতেছেন? সম্পূর্ণ এটা এমসিসি তে আছে, আমাদের এমসিসি পার্টি।
আর এটা হলো পিএলসি প্যানেল। দেখেন আমি বলছিলাম না যে পিএলসি যেগুলো বড় প্রজেক্ট, এটা অনেক বড় একটা প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা আমার এক্সটার্নাল মডিউল অ্যাড হয়েছে এই এটার সঙ্গে। এটা এস7 1200 সঙ্গে সাতটা আইও মডিউল অ্যাড করতে হয়েছে। জানেন কত বড় প্রজেক্ট, চিন্তা করেন। এখন দেখেন আমরা যে ছোট্ট যে প্রজেক্টটা দেখলাম, এই ছোট্ট প্রজেক্টটার জন্য কি কি হার্ডওয়্যার ডিভাইস লাগবে, এই হার্ডওয়্যার ডিভাইস গুলোর আমাকে একটা মোটামুটি লিস্ট করতে হবে। সেটা আমার, যদি আমি ইন্ডাস্ট্রিতে থাকি প্রজেক্ট ম্যানেজার হিসেবে, তাহলে ইন্ডাস্ট্রির বসকে বলতে হবে, সে সিগনেচার করলে, বা আপনি যদি নিজেই বস হন, তাহলে স্টোর রুম থেকে যা যা আছে আপনাকে নিয়ে আসতে হবে, আর না হলে সেটা রিকোজিশন দিয়ে নিয়ে আসতে হবে। আর কিভাবে নিয়ে আসবেন আপনার ব্যাপার, আমি শুধু জাস্ট একটা ওভারভিউ দিয়েছি। এরপরে আপনাকে কাজ করতে হবে ওয়ারিং এর, প্যানেল ট্যানেল সব ইয়ে করলেন, এরপরে ওয়ারিং এর কাজ। আপনি ওয়ারিংটা কিভাবে করবেন, এখন এই ওয়ারিং সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যদি ওয়ারিং না জানেন তাহলে তো হইলো না। দেখেন যে অনেকে প্রায় 30 বছর 32 বছর ধরে একজন টেকনিশিয়ান আছে, দেখেন যে ওরা ইঞ্জিনিয়ারের কোনো বেলি দেয় না, এরকমও আছে। ফ্যাক্টরিতে এরকম এরকমও পাক না ইয়ে আছে যে ইঞ্জিনিয়ারের কোনো বেল দেয় না। তো একজন ইঞ্জিনিয়ার, স্যালারি ঠিক আছে তো ভাই? জি জি, বলছি মানে স্যালারিটাও কি মানে চেঞ্জ হয়ে গেছে নাকি এটাও ঠিক আছে? স্যালারি, জি জি জি। কার স্যালারি? ইঞ্জিনিয়ারের। ভাই যারা কাজ পারে, হ্যাঁ, এদের আসলে স্যালারি নিয়ে এরা চিন্তা করে না। না ঠিক আছে ভাই, বুঝতে পারছি। যারা কাজ কাজ পারে এরা স্যালারি নিয়ে ইয়ে করে না, কারণ একজন ইন্ডাস্ট্রি ওনার যখন আপনাকে বলবে যে আমার এই এই সিস্টেমটাকে আপনি ডেভেলপ করে দেন, ভাই ডেভেলপ করার মতো, সিস্টেম ডেভেলপ করার মতো ইঞ্জিনিয়ার কমই আছে ভাই। কারণ আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশে ম্যাক্সিমাম কাজ কি অপারেটিং করা, যে কত কত পিস ইয়ে গেল, এটা এই সেমআই থেকে একটা সারাদিনের একটা ডাটা আমারে দেন, মানে এরকম কাজ। এবং জি। কতটুকু জেনারেশন হইলো, এবং পাওয়ার সিস্টেমে আমার কতটুকু লস হইলো, এবং কয়টা জেনারেটর চললো, সবগুলো জেনারেটর মিলে কতটুকু আমার জেনারেশন হইলো, এটা সারাদিনের রিপোর্ট আমাদের দেন। এই কাজ ছাড়া, হ্যাঁ, একটা সিস্টেমকে যে নিজে ডেভেলপ করবে, এরকম মানে কয়টা প্রতিষ্ঠান আছে দেখান। তো এই নাই জন্য, ভাই। এই জন্য নিজেকে এই জন্য তো দেখেন ম্যাক্সিমাম কাজ, আমি নোমানে ছিলাম, নোমানের ম্যাক্সিমাম এই যে স্পিনিং এর কাজগুলো সব সানারা এসে করছে। এবং এগুলো ইউজ হয়েছে ওখানে, কিন্তু এই যে ডেল্টার পিএলসি ইউজ হয়েছে, স্নাইডারের পিএলসি ইউজ হয়েছে, সিমেন্সের পিএলসি ইউজ হয়েছে। তো দেখেন এখন আমরা ওয়ারিংটা করলাম, এখন আমরা আসলে প্রোগ্রামিং সেক্টরে যাব। হ্যাঁ, তো পিএলসি প্রোগ্রামের কয়েকটা ধাপ আছে, আমরা কয়েকভাবে করতে পারি, কয়েকটা টাইপ আছে। এর মধ্যে লেডার লজিকটা সবচেয়ে বেশি জনপ্রিয়, এবং এটা দ্বারাই আমরা ম্যাক্সিমাম প্রোগ্রাম করে থাকি। এছাড়াও যারা যারা একটু চান যে না আসলে আমি অন্যভাবে করব, অন্যভাবে করতে পারেন, ফাংশন ব্লক দিয়ে করতে পারেন, স্ট্রাকচারাল টেক্সট লিস্ট দিয়ে করতে পারেন, সিকোয়েন্সিয়াল আর ফাংশনাল চার্ট দিয়ে করতে পারেন, আপনার ইচ্ছা। তবে ম্যাক্সিমাম ইউজ হয় কি লেডার লজিক। আপনি লেডার লজিক থেকে আবার অন্য জায়গায় কনভার্ট করতে পারবেন। তো দেখেন কোন ব্র্যান্ডের পিএলসি, এটা আগেও দেখিয়েছে একটু, তারপরও আসলে এক্সট্রা করে দেখানোর উদ্দেশ্য হলো যে কিছু স্পেসিফিক মডেলের জন্য কিছু স্পেসিফিক সফটওয়্যার ইউজ হয়। যেমন S7 200, এটা মাইক্রোইন 300 400 500, এই 1200 না, এটা ভুল হয়ে গেছে, 1200টা হবে না, 300 400 এই দুটার জন্য হবে কি স্টেপ 7 বা সিমেন্টিক ম্যানেজার যেটা। এরপরে 300 করতে পারবো, 1200 করতে পারবো, 1500 করতে পারবো টিআই পোর্টালে। এরকম আমি দেখিয়েছি আছি কোন কোন ব্র্যান্ডের পিএলসি আমি কি কোন কোন সফটওয়্যার দিয়ে করবো, এবং কোন কোন মডেলেরটা কোন কোন মডেল দিয়ে করবো। তো এখন আসেন প্রোগ্রামিং সেকশনে, এখন আমি আপনাদেরকে নিয়ে যাব। হ্যাঁ, এই প্রোগ্রামিং সেকশনটা শেষ করলেই আমরা আসলে ইয়ে করবো। যেমন দেখেন এটা একটা কি, এটা একটা মেশিন, এই মেশিনটাকে আমরা এখন প্রোগ্রামিং করে এটা ডেভেলপ করব। আর আপনাদেরকে যে ইয়ে বললাম না, RTU, রিমোট টার্মিনাল ইউনিট, জি হ্যাঁ, এই যে রিমোট টার্মিনাল ইউনিট হলো এটা, দেখতে পাচ্ছেন? জি ভাই। আর এখানে S7 1500 ইউজ হয়েছে। এই রিমোট টার্মিনাল ইউনিটের সঙ্গে যত এমসিসি প্যানেল যা আছে সব এটার সঙ্গে অ্যাড।
যত কন্ট্রোলিং এর যত ব্যাপার আছে সব কি এটা, ফিল্ড ডিভাইস যা আছে সব কি এটার সঙ্গে অ্যাড। আর এটা থেকে শুধু একটা কেবল এটা দেখেছি, একটা কেবল। কোনটা ভাই? এখান থেকে গেছে গিয়ে প্রফিবাস, হয় ও প্রফিবাস আচ্ছা। যাবে, না না হয় প্রফি নেট যাবে, নাহলে ইথারনেট যাবে। ইথারনেট না, মুড বাস আচ্ছা। যায়, মুড বাস ফিল্ড থেকে। আর যদি ফিল্ড থেকে কোনো ইয়েটা সরাসরি ইয়ে হয়, আবার এমনও আছে যে এমন ইয়ে আছে যে সরাসরি আমি এখানে পিএলসি তেও দিতে পারবো। হ্যাঁ, পিএলসির যে ইনপুট আউটপুট ডিভাইস গুলো আছে, তবে সচরাচর যেগুলো মাস্টার পিএলসি, যেগুলো মাস্টার পিএলসি সরাসরি সেগুলোতে আমরা আমরা ইনপুট আউটপুট ইয়ে অ্যাড করি না। হ্যাঁ, একদম ক্রিটিক্যাল ইয়ে ছাড়া, সিকোয়েন্স ছাড়া। মাস্টার পিএলসি শুধুমাত্র স্ল্যাব গুলোকে ইয়ে করার জন্যই থাকে। হ্যাঁ দেখেন, এটা একদম প্র্যাকটিক্যালি একটা ভিউ দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি ছোট্টখাট্টো একটা প্রোগ্রাম আপনাদেরকে করে দেখাই। বলেন কোনটাতে করাবো, ডেল্টাতে না সিমেন্সে, কে পোর্টালে? সিমেন্সেই করান, টিয়া পোর্টালে। হ্যাঁ, কোনটা মানে বেশি ইউজ হয় আসলে, এটা একটু জানতে চাচ্ছিলাম। এটা আপনি যদি ভাই কি বলবো, মানে যে কোনো একটা পিএলসি একদম খুব ভালোভাবে জানেন, হ্যাঁ, তার বাকিগুলোরও আচ্ছা। কাজ করতে পারবেন। তবে অবশ্যই সফটওয়্যার সম্পর্কে আপনাকে একটা সঠিক ধারণা থাকতে হবে, এবং সফটওয়্যার ইউজের যে ক্যাপাবিলিটি এটা থাকতে হবে। তবে আপনি যদি সিমেন্সে কাজ পারেন, আচ্ছা, সিমেন্সে কাজ পারলে কি বলবো, মানে মোটামুটি একদম ভালো লেভেলের বলতে পারি আর কি, ভালো লেভেলের কাজ পাবেন। বুঝতে পারছি ভাই। তো দেখি এটা কোন প্রজেক্ট। আচ্ছা দেখেন, আমরা এখানে যাব ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। ধরে নেন যে প্রজেক্ট টু লেখা আছে, এটাই দিলাম, কোনো সমস্যা নাই, সরাসরি এটা দিলাম। ছোটখাটো একটা ইয়ে করে দেখাবো আপনাদের। এরপরে ডিভাইস কনফিগারেশনে যাব। হ্যাঁ, ডিভাইস এন্ড নেটওয়ার্কস, ডিভাইস নেটওয়ার্কস থেকে অ্যাড নিউ ডিভাইস। অ্যাড নিউ ডিভাইসের মধ্যে গেলে দেখবেন এখানে সবগুলো আহ, ইয়ে আছে, আমাদের পিএল যতগুলো কন্ট্রোলার আছে, পিএলসি, এইচএমআই, স্কেডা যা আছে সব এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা যে কোনো একটা কন্ট্রোলার চুজ করবো, ধরে নিন A7 1200। আমরা এই টিআই পোর্টাল দ্বারা কি কি কোন কোন কন্ট্রোলারকে আমরা প্রোগ্রাম করতে পারবো, এখানে সবগুলো দেওয়া আছে। দেখেন ET200 সিপিইউ, মানে এটা 8 ইউ, S7 400, 300, সিনেমেটিক ড্রাইভ কন্ট্রোলার। তো আমরা এখান থেকে এস সেভেন 1200 যে কোনো একটা ইয়ে নিলাম। বুঝতে পারতেছেন? দেখতেছেন আপনারা? জি ভাই। হ্যাঁ, S7 1200 আমরা যে কোনো একটা মডিউল নিয়ে আমরা কাজ করব। ধরে নেন যে কোনটা নেই, 1200, 12, 15C, 12, ধরে নেন এটা নিলাম, 12, 15C ডিসি ডিসি ডিসি। তো এটার মধ্যে থেকে আমার যে স্পেসিফিক যে সিপিইউটা, সেই সিপিইউটা অ্যাড করতে হবে। এরপরে ভার্সন আমি এখান থেকে অ্যাড করব, আমার পিএলসি যে ভার্সন, সেই ভার্সন আমরা অ্যাড করব। এখান থেকে আমরা যাব অ্যাড। আমাদের আসলে আমি কয়েকদিন আগেও আমাদের একটা এরকম সিস্টেম হয়ে গেছে। তো আমাদের মেন উদ্দেশ্য হলো যে আসলে শুধুমাত্র ইন্ডাস্ট্রি, আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করব এরকম না, যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করে থাকি। তো যারা যারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সেক্টরকে নিয়ে চিন্তা ভাবনা করেন বা আছেন, বা আরো নিজের স্কিলকে বাড়াইতে চান, তাদেরকে নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, এবং আমাদের একটা টিম আছে, এই টিমটাতে বুয়েট, ডুয়েট ম্যাক্সিমাম, যারা আমাদের ইয়ে সিনিয়র ম্যাক্সিমাম ডুয়েটের। হ্যাঁ, তো তাদের সঙ্গে আমরা মানে বিশাল একটা ইয়েতে কোলাবোরেশনে কাজ করি। এবং ইন্ডাস্ট্রিয়াল যে সমস্যাগুলো, ধরে নিয়ে যে ডাইং মেশিন, এরপরে প্রিন্টিং মেশিন, তো এগুলো মেশিনের সলিউশন সহ কনসালটেন্সি সহ আমরা এই কাজগুলো করে থাকি। আর পাশাপাশি হইলো যে যারা
ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন নিয়ে চিন্তা ভাবনা করে বা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনকে বা ওইভাবে ভালোভাবে দেখে, তো তাদেরকে নিয়ে আমাদের একটা প্রোগ্রাম হয় বা ট্রেনিং বলতে পারেন। তো এই ট্রেনিং এর পার্টে আমি আর কি আপনাদের সঙ্গে আছি। তো যারা 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 এই ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ট্রেনিং করতে চান, ট্রেনিং করতে ইচ্ছুক, হ্যাঁ, তারা অবশ্যই আমাদের যে চেক চেক বক্স আছে বা চ্যাট লিস্ট আছে, চ্যাট লিস্টে অবশ্যই আপনাদের নাম্বারটা দিবেন। ঠিক আছে? দেখেন, আমি এখান থেকে কি করতেছি যে এই যে অ্যাড নিউ ট্যাগ টেবিল, আমরা এখানে ট্যাগ টেবিল একটা অ্যাড করব। ট্যাগ টেবিলটা কি, আমাদের পিএলসি কে বুঝাইতে হবে যে আসলে আমি কোনটার জন্য কি কাজ করতেছি। হ্যাঁ, ধরে নেন এটা স্টার্ট বাটন, এটা হলো স্টপ বাটন। হ্যাঁ, এটা হলো একটা কনভেয়র, কনভেয়র মোটর। তো এই কনভেয়র মোটরটাকে যদি কেউ যদি এখন চায় যে আমি এটা কন্ট্রোল করব, মেইন প্রোগ্রামে গেলাম, আমাদের এখানে ছোট্ট একটু কারেকশন করতে হবে। এলুকে আমরা সব এখন এম দিয়ে দিব, কারণ যেহেতু আমাদের ডিভাইস নাই, মানে ফিল্ড ডিভাইস নাই, এই জন্য আমরা এম দিয়ে সিমুলেশন করে দেখবো। ঠিক আছে? যে হ্যাঁ, ফিল্ড ডিভাইস থাকলে কি দিতাম ভাই? ফিল্ড ডিভাইস থাকলে আই দিতাম। ও আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ ঠিক। 0.0, এটা আউটপুটটা আমরা সিমেন্সে কিউ দ্বারা ইয়ে করা হয়। দেখেন, আমরা এই যে একটা স্টার ডেল্টা ইয়ে আছে না, এটা স্টার ডেল্টাটা করি। ঠিক আছে? জি ভাই। প্রথমে একটা এনসি এনসি বাটন নিলাম, আগে ডলটা করি, এরপরে একটা এনও নিলাম, এরপরে আউটপুট নিলাম। এই এনও সুইচটা যেটা নিয়েছি সেটা আমরা এখানে ইয়ে করে দিব, এই যে স্টপ স্টপ বাটন, এটা স্টার্ট বাটন, এটা কি আমার কনভেয়র মোটর বা আউটপুট। তো এটা তো আর, আমি যদি এখানে পাওয়ার দেই, আর এই পুশ বাটন সুইচ গুলো কি, মানে প্রেস করার সঙ্গে সঙ্গে কন্টাক্ট পায়, প্রেস ছেড়ে দিলে কি আবার কন্টাক্ট ছেড়ে দেয়। তো এটাকে এই জন্য কি করতে হবে, ল্যাসিং করতে হবে। যারা আসলে একটু বোঝেন তারা বুঝতেছেন। তো আমরা ল্যাচিং করব এটার এনো দ্বারা, এই কনভেয়রের যে কন্টাক্ট, এই কন্টাক্টে এনো দ্বারা আমরা ল্যাচিং করবো। দেখেন আমরা প্রোগ্রামটাকে সিমুলেশন করব কিভাবে। প্রথমে কম্পাইল করব, কম্পাইল শেষ হলে আমরা সিমুলেশনে যাব, এই যে স্টার্ট সিমুলেশন। কম্পাইল করে দেখতে হবে আমাদের কোনো এখানে ওয়ার্নিং আসে কিনা। দেখেন কোনো ওয়ার্নিং আসে নাই, কোনো ইরোরও আসে নাই। 4.0 না, আমাদের ডিভাইসে আমরা
আচ্ছা, আমাদের এখানে কি হয়েছে জানেন? যে আমরা আমরা যে ডিভাইসটা নিয়েছি, এই ডিভাইসটা নিয়েছি হইলো ভার্সন 4.0, হ্যাঁ। বাট সিমুলেশন করতে গেলে অবশ্যই ভার্সন 4.2 এর উপরে যেতে হবে, 4.0 আর হায়ার। হ্যাঁ, কম্পাইল করলাম। এখন আমরা এটা সিমুলেশনে যাব। পিএলসি এখন রান মোডে আছে। আমরা এটাকে এখান থেকে কানেক্ট করব। আবার কম্পাইলিং হচ্ছে, দেন এখান থেকে লোডে দিব। নো অ্যাকশনটাকে অ্যাক্টিভেট স্টার্ট মডিউলে দিব, ফিনিশ দিব। দেন থেকে মনিটরিং মোডে যাব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সবাই? জি, দেখা যায়। আচ্ছা, দেখেন, ছোট্ট একদম একদম ছোট্ট একটা প্রোগ্রাম করেছি এখানে। এটা যদি আমি এখান থেকে মডিফাই মোড থেকে যদি এটা মডিফাই করে দেই, হ্যাঁ, 1, তাহলে দেখেন আমার এখানে পাওয়ার পেয়েছে এবং এটা দ্বারা এটা লেসিং হয়ে আছে। ক্লিয়ার করছে। এখন এটা যদি আবার 0 করে দেই, এরপরে দেখবেন কি এদিক দিয়ে ল্যাস হয়ে এটা ধরে আছে। বুঝতে পারতেছেন? আর এটা এটা দেখেন, এটা দ্বারা আমরা স্টপ স্টপ করতে চাই। জিরো করতে হবে। স্টপ। তো এরকম আমাদের সিকোয়েন্স অনুযায়ী আমরা বিশাল একটা বিশাল একটা প্রোগ্রামকে আমরা সাজাবো। দেন এটা আমার ডেল্টাতে করা, হ্যাঁ, এই প্রোগ্রামটা আমার ডেল্টাতে করা। বুঝতে পারছেন? এই সিকোয়েন্স অনুযায়ী করা, এই সিকোয়েন্স অনুযায়ী।
এই সিকোয়েন্স অনুযায়ী। তো একটা ফুল প্রজেক্ট কিভাবে তুলতে হয় বা একটা ফুল প্রজেক্ট কিভাবে আপনি কমপ্লিট করবেন, এটা যদি আসলে ফিল্ড লেভেলে কাজ না করেন, এটা আসলে এভাবে প্রোগ্রাম করতে পারবেন ঠিক আছে, কিন্তু ফিল্ড লেভেলে কাজ না করলে ওই এক্সপিরিয়েন্স আপনার আসবে না। আর দেখেন আমরা যখন ইয়ে যখন বড় হয়ে যাবে, হ্যাঁ, প্রোগ্রাম গুলো যখন বড় হয়ে যাবে, তখন এগুলো আমরা সব ব্লক আকারে করব। মানে একটা ব্লকের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম থাকবে, এবং এইচএমআই ডিজাইনটা এভাবে করব। এগুলো এগুলো সিমেন্সে করা, হ্যাঁ। দেখেন অটোমেশনের ব্যবহার দেখেন কোথায় কোথায় ইউজ হইতেছে অটোমেশন। প্রত্যেকটা জায়গায় মানুষের প্রয়োজন ছিল, এখন সব অটোমেটিক্যালি হয়। সেম প্যাকেজিং এর সেকশনটা দেখেন। আবার আমি যদি বলি যে এই যে বোতলের যে যারা ইয়েতে আছেন, ইন্ডাস্ট্রিতে আছেন, তারা দেখবেন এভাবে বোতল প্যাকিং হয়, বোতলের কর্ক এভাবে লাগানো হয়। ফার্মাসিউটিক্যালস এর এটা ইউজ অনেক। ম্যাক্সিমাম এইসব জায়গায়, ইন্ডাস্ট্রির এইসব জায়গায় পিএলসি ইউজ। তো ভাই আসলে আপনাদের সঙ্গে অনেকক্ষণ ছিলাম, প্রায় আহ, 1 ঘন্টা 1.5 ঘন্টা, প্রায় 2 ঘন্টার মতো। তো আপনারা যদি মানে এরকম প্রপার লেভেলে যদি আসলে একজন ইঞ্জিনিয়ার হতে চান, এবং স্যার, এই যে খাবার গুলো আসছে এগুলো কি যারা সেমিনারে যুক্ত হয়েছে খাওয়ার ব্যবস্থা করবেন না? হ্যাঁ হ্যাঁ, খাবারের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমাদের ইয়েতে দাওয়াত দাওয়াত রইলো, সবাই আসবেন, হ্যাঁ। আর বলে দিতেছি অ্যাড্রেসটা: উত্তরা 6 নম্বর সেক্টর, 8 নম্বর রোড, 14 নম্বর হাউস। যারা যারা আমাদের এই কোর্সের সঙ্গে অ্যাড হবেন, যারা যারা নিজেকে ডেভেলপ করতে চান এই সেক্টরে, আশা করি তারা সবাই নাম্বার দিয়েছেন। আমাদের চ্যাট চ্যাট বক্সে অবশ্যই নাম্বার দিবেন, ঠিক আছে? আপনাদের আর কোনো কোশ্চিন আছে? এনি কোশ্চিন? আর জব, কোথায় 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 জব, মানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমি কোথায় কোথায় জব পাবো? এটা অটোমেশনে যারা সেলসে যেতে চায়, যারা সেলসে কাজ করেন সেলসে যাবেন, প্রজেক্ট ম্যানেজমেন্টে, ফিল্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং, অটোমেশন, প্রোডাক্ট ম্যানেজার, পিএলসি প্রোগ্রামার। আরো কিছু আছে এসকিউএল স্ক্রিপ্টিং, এটা যারা সিএসসি তে আছেন তাদের জন্য। হ্যাঁ, ইলেকট্রিক্যাল এন্ড কন্ট্রোল ডিজাইন, আপনি ডিজাইন করবেন, এসএমআই ডিজাইন করবেন, প্রসেস কন্ট্রোল ইয়ে করবেন। কারণ দেখেন আমরা আসলে শুধুমাত্র যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ইয়ে করে তা না, আমাদের প্রত্যেকটা কোর্স আলাদা আলাদা। দেখেন যে 5 in 1 ইন অটোমেশন, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, এটার মধ্যে যতগুলো কোর্স আছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, আমাদের যতগুলো কোর্স আছে, সাবস্টেশন থেকে শুরু করে, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং থেকে শুরু করে, পিএলসি, ডেল্টা, মিশুবিশি, সিমেন্স, একদম হায়ার লেভেল পর্যন্ত, স্কেডা পর্যন্ত, সবগুলো এটা এই কোর্সের মধ্যে সীমাবদ্ধ। এরপর প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1টা কন্ট্রোলিং এবং সিমেন্স, 200, ডেল্টা এবং মিশুবিশি নিয়ে করা। আর যেটা অ্যাডভান্স লেভেলের, যেটা পার্ট 2, এটা অনলি ফর টিআই পোর্টাল নিয়ে করা, মানে 1200 এবং 1500 নিয়ে করা, হ্যাঁ, মানে এসএমআই ডিজাইন স্কেডা সহ। আর যারা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং আলাদা আলাদা শিখতে চান, মডেল কন্ট্রোলিং উইথ ভিএফডি পিএলসি, এটার জন্য আলাদা আছে। আর যারা আরএসসি অডিট এবং ডিজাইন ইনস্টলেশন, অডিটের সঙ্গে যারা যুক্ত হবেন, তাদের জন্য আলাদা কোর্স। এবং যারা অটোক্যাড শিখবেন, অটোক্যাড সিভিলের জন্য আছে, ইলেকট্রিক্যাল আছে। তো সিভিল এবং ইলেকট্রিক্যালের অটোক্যাড ভাগ করা আছে। এবং আমাদের যে আহ, কি বলবো, যারা ট্রেনার আছে এরা কিন্তু ম্যাক্সিমামই ডুয়েটের, হ্যাঁ।
আমাদের যারা ট্রেনার এরা ম্যাক্সিমামই ডুয়েটের, এবং তারা প্রফেশনাল লেভেলে অনেক বড় বড় জায়গায় আছে, হয়তো কোনো কোনো কোম্পানির হেড। এখন তাদের কাছ থেকে সময় বের করে নিয়ে আপনাদেরকে সময় দেওয়া, বুঝতেছেন? কারো কোনো কোশ্চিন?